তোমার টার্গেট যদি একান্তই মেডিকেল হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমারই জন্য। আজকের এই ভিডিওতে আমি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে যত যা কিছু আছে সব কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটা অনেক বড় হতে পারে, আগামী 1 থেকে 1.5 ঘন্টা তোমরা এই ভিডিওটা দেখো। যদি ভালো কিছু সম্পর্কে জানতে চাও একটু সময় দাও, কারণ আমাদের সময় অনেকভাবেই নষ্ট হয়। বাট এই ভিডিওর যেই আউটপুট সেটা যদি তোমরা নিতে পারো ঠিকভাবে, দেখবা তোমরা মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবা, আমি এটা বিশ্বাস করি। কারণ আজকের ভিডিওতে আমি মেডিকেলের সম্পর্কে যত কিছু প্রশ্ন আছে, মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন সম্পর্কে সব কিছুই আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আমি সাদিকুর রহমান সাদিক, পড়াশোনা করছি সিলেটের মেজি ওসমানী মেডিকেল কলেজে। তো প্রথমেই আমার পরিচয়টা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে এই ভিডিওটা অনেক বড় হবে, আমি বলে দিই। তোমরা হয়তোবা আমার কথার মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ভুল হতে পারে, সেগুলো একটু এই ভিডিওর কনটেক্সটের সাথে মিলিয়ে নিও। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে হচ্ছে যে এই ভিডিওটা আসলে কারা দেখবা। তো আমি মেইনলি বলি যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা। হ্যাঁ, রিসেন্টলি আর কিছুদিন পর থেকে তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিবা তাদের জন্যই মেইনলি। তবে তুমি যদি ইন্টারে ফার্স্ট ইয়ারে নতুন ভর্তি হয়ে থাকো, বা ইন্টারে যে কোনো ইয়ারে পড়াশোনা করো না কেন, বা যেই পর্যায়ে থাকো না কেন ইন্টারের রিলেটেড, তো তুমি চাইলে কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, একটা ধারণা সম্পর্কে, একটা বিষয় সম্পর্কে তোমরা ধারণা নিলে সেটা ভালো হবে। তোমরা হচ্ছে হয়তোবা আগামী 1 থেকে 1.5 বছর পরে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, তখন গিয়ে এইগুলা মানে দেখার মতো সময় হয়তোবা পাবা না। বা আমি বিশ্বাস করি যে যে যত আগে থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেয় সে তত এগিয়ে থাকে। ঠিক আছে, তুমি চিন্তা করো তোমার যে বন্ধু আছে যে হয়তোবা এই ভিডিওটা দেখবে না, তার চাইতে কিন্তু তুমি এগিয়ে থাকবা। ওকে, তো আমি ধরে নিচ্ছি তুমি একজন মেডিকেল প্রত্যাশী। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা যখন কোনো কিছু শুরু করি, যে কোনো কিছু, তখন কিন্তু ওইটার সম্পর্কে আমরা আমাদের কিছু ধারণা নিতে হয়। যেমন এই যে আমি এই ভিডিওটা করতেছি, এটা কি প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ভিডিওটা হবে, এটা কিন্তু আমি ধারণা নিলাম, তাই না? তোমরাও ঠিক তেমন, যে মেডিকেল যেহেতু প্রস্তুতি তোমরা নিবা মেডিকেলের, তাহলে মেডিকেলের যা কিছু আছে যে কীভাবে প্রস্তুতি নিতে হয়, কী করতে হয় না হয়, তো এইগুলো সম্পর্কে তোমরা আইডিয়া নিতে পারো। এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। এটা নিবা অবশ্যই, যে কোনো বড় ভাইয়ের কাছ থেকে নিবা, বা এই যে আমার ভিডিও আছে, বা আরও অনেক মানুষ হয়তো ভিডিও করে ইউটিউবে, তোমরা তাদের ভিডিও দেখতে পারো। বাট সব কিছুই আসলে যে ম্যানেজ নিবা এরকম না। তোমরা যার যেটা ভালো লাগে তোমাদের কাছে মনে হয় সেটাই তোমরা দেখবা। কারণ হচ্ছে গিয়ে অনেকে ফেক ভিডিও বানায়, ভিউয়ার আসে বা এরকম। তো আমি যেটা আমার বিশ্বাস করি, যে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলতেছি। ওকে, তোমরা আশা করি যে তোমাদের কিছুটা হলেও উপকার হবে। তো প্রথমে হচ্ছে যে আমাদের একটা টার্গেট ফিক্সড করতে হয়। হ্যাঁ, তুমি মেডিকেল ভর্তি প্রস্তুতি নিবা মানে হচ্ছে তোমার মেডিকেলের প্রতি তোমার যেই আবেগ বা তোমার যেই ইচ্ছা আছে সেটা তুমি প্রকাশ করো এইভাবে যে আমি মেডিকেলের চান্স মানে আমার পেতেই হবে, এরকম একটা মনে মনে একটা দৃঢ়কল্প নাও। হ্যাঁ, ঠিক আছে, তোমার ভার্সিটি ভালো লাগতে পারে, ইঞ্জিনিয়ারিং ভালো লাগতে পারে, বাট তুমি যদি আসলেই মেডিকেল প্রত্যাশী থাকো তাহলে তোমার এটাই নিতে হবে যে আমি মেডিকেলের চান্স পেতে হবে, আমার 2 বছর পরে আমি যাতে একজন মেডিকেলিয়ান হিসেবে পরিচয় দিতে পারি, সেটা তুমি মনের ভিতরে ধারণ করো। ঠিক আছে, এটা এটা লাগবে, কারণ একজন মানুষের লক্ষ্য ছাড়া আসলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব মানে সম্ভব না আর কি। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের একটা টার্গেট ফিক্সড করো যে আমি মেডিকেলের চান্স পাবো, এবং আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে আমি একটা সর্বোচ্চ ভালো মেডিকেলের চান্স পাই আর কি। ঢাকা মেডিকেলের কথা বলতে পারো। তো এরকম মানে আমাদের ইচ্ছাটা যদি অনেক বড় থাকে তখন কিন্তু আমরা অনেক সময় মানে এর নিচেরটা হলেও পাই। ঠিক আছে, এটা আমি বিশ্বাস করতাম। আমি ইন্টারে যখন থাকতাম তখন আমি এটা নিজে অনেকবারই নিজে নিজে আমার বন্ধুদেরকেও বলেছি, আমি নিজে নিজেও হয়তো নিজের সাথে শেয়ার করছি আর কি। তো এই বিষয়গুলো যে টার্গেট অনেক বড় থাকতে হবে। তো তোমার মেডিকেল টার্গেট আমি ধরে নিলাম, এবং তোমার অবশ্যই টপ মেডিকেলগুলোতে যেতে চান্স হয় সেরকম ইচ্ছা নিয়েই পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা বিষয় যে আমি তো মেডিকেল মানে আমি প্রস্তুতি নিব এবং মেডিকেলের প্রতি আমার ইচ্ছা আছে, আমি এটাও প্রকাশ করলাম। কিন্তু আমার আরেকটা বিষয় দেখতে হবে যে যদি আমার মেডিকেলে সামহাও চান্স না হয়, হ্যাঁ, কারণ আসলে প্ল্যান যে এই সবসময় সাকসেস হবে এমন না, অনেকেরই তো হয় না স্বাভাবিকভাবেই। তো যদি চান্স না হয় তাহলে কোথায় যাবা? তো দেখো, অনেক স্কোপ আছে। ঠিক আছে, বাংলাদেশেই অনেক স্কোপ আছে, আমি দেশের বাইরে গেলাম না।
দেশের ভিতরেই তুমি চাইলে ভার্সিটি গুচ্ছ, ইঞ্জিনিয়ারিং গুচ্ছ, তারপরে ধরো বুয়েটের এক্সাম দিতে পারবা, চাইলে তুমি হচ্ছে এই কৃষি গুচ্ছ এই এক্সামগুলো দিতে পারো, বা ভেটেরিনারি যে এক্সামগুলো হয় বিভিন্ন জায়গায় তুমি চাইলে এক্সাম দিতে পারো। হ্যাঁ, তো এই বিষয়গুলো তুমি একটু টুকটাক জেনে রাখো, কারণ হচ্ছে এগুলো হয়তো বা ভবিষ্যতে কাজে লাগতে পারে। অনেকে সেকেন্ড টাইমে মেডিকেলে হয়, তখন হচ্ছে গিয়ে যেহেতু সেকেন্ড টাইমে প্রিপারেশন নেই, পাশাপাশি একটা ভার্সিটিতে চান্স পেয়ে ওখানে ভর্তি থাকে। ঠিক আছে, সবারই একটা ব্যাকআপ, আমি এটা বলতেছি, একটা ব্যাকআপ রাখো, ব্যাকআপ চিন্তা থাকা ভালো। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা বিষয় এখানে প্রথমেই এটা বলে দেই, কারণ মাঝখানে এটা হয়তো বা আমি ভুলে যেতে পারি, যেটা হচ্ছে যে তোমাদের প্রশ্ন থাকে যে ভাই কত জিপিএ হলে আমি মেডিকেল ভর্তি মানে প্রস্তুতি নিতে পারবো, বা কত জিপিএ হলে আমার একটা সেফ মার্ক আমি একটা পাবো। ওকে, তো এটা অনেকেই কমেন্ট করো এবং জানতে চাও, তো এই জন্য বলি যে যদি তুমি মেডিকেলে অ্যাপিয়ার করতে চাও, তাহলে তোমার এসএসসি এবং এইচএসসি এই দুইটার পয়েন্ট, মানে আমরা তো 5 পয়েন্ট করে যদি ধরি তাহলে 10 হয়। ঠিক আছে, তো দুইটা মিলে তোমার 9 হতেই হবে। ঠিক আছে, কোনোটাতেই 4.50 নিচে হলে হবে না, আবার দুইটাতেই 9 হতে হবে, দুইটা মিলে। তো এখন কথা হচ্ছে এই যে এইটা বিষয় না যে তুমি 9 পাচ্ছ, তোমার আসলে এসএসসি এবং এইচএসসি মিলে 10-এর মধ্যে 10 পাওয়াটাই সবচেয়ে ভালো। ঠিক আছে, কারণ দেখো তুমি এইটার উপরে, মানে এসএসসি এবং এইচএসসির রেজাল্টের উপরে 200 মার্কস থাকে। যেমন এসএসসির 5 পয়েন্ট যদি পাও, তাহলে এসএসসি হচ্ছে 75 আর এইচএসসি হচ্ছে 125। তাহলে ওই যে 5 পয়েন্ট যদি তুমি এসএসসিতে পাও, তাহলে 5 দিয়ে তুমি 15কে গুণ করো, কত, 5 15 75, তাহলে তুমি আলটিমেটলি কত, 75-এর মধ্যে 75 পেয়ে যাচ্ছ। এবং যদি তোমার এখানে 4 পয়েন্ট পাও বা 4.50 পাও, তাহলে কিন্তু তোমার 7.5 নাম্বার কমে যাবে। মানে তুমি 4.5 দিয়ে তুমি গুণ করো 15 দিয়ে, 15কে। তো এইরকম মার্ক যেই পয়েন্টটাই পাবা ওইটাকে 15 দিয়ে গুণ করবা এসএসসির, এবং এইচএসসিটাকে তুমি 25 দিয়ে গুণ করবা। যেমন 5 পয়েন্টে পেলে 5 25-এ 125, এবং 5 পয়েন্টের নিচে পেলে যত পয়েন্ট পাইছো ওইটাকে 25 দিয়ে গুণ করবা এইচএসসির। তো এই বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে, তাহলে আলটিমেটলি তোমার যদি 200 নম্বরের মধ্যে অলরেডি 7 8 বা 10 নম্বর কমে যায়, 1 নম্বরও কমলেও এটা তোমার ক্ষতি, তুমি পিছিয়ে পিছিয়ে আছো যারা চান্স পাবে তাদের থেকে। তাহলে তোমার উচিত তুমি এসএসসি এবং এইচএসসিতে দুইটাতেই 5 পয়েন্ট মাস্ট। তাহলে তুমি হচ্ছে ইন্টারে খুব ভালোভাবে পড়তে হবে, যাতে এইচএসসিতে 5 পয়েন্ট যাতে মিস না হয়। এটা এটা একবারে প্রথম শর্ত, এই জন্য প্রথমে এটা বলে নিলাম, কারণ অনেকে এটাকে গুরুত্ব দেয় না। তো এটা অবশ্যই তোমাদের মাথায় থাকা উচিত। আর সবার আগে এই ভিডিও হিসাব যদি বাদ দেই, তারপরেও আমি বলি, একজন স্টুডেন্ট যদি, আমি বিশ্বাস করি যে ইন্টারে খুব ভালোভাবে পড়াশোনা করে শুরু থেকে, তাহলে তার আসলে কোথাও যে চান্স মিস হবে এরকমটা হয় না আসলে। যে খুব ভালোভাবে পড়াশোনা করে তার হয়তোবা হাজারে বা লাখে 1 2 জন আছে যাদের হয়তোবা বিভিন্ন ভাগ্য খারাপ থাকলে হয়তো হইতে পারে, বাট যারা খুব ভালোভাবে পড়াশোনা করে শুরু থেকে, তাদের বিভিন্ন জায়গায়, মানে যেখানেই পরীক্ষা দেয় এইখানেই পরীক্ষা চান্স হয়ে যায়। আমার নিজের বাস্তব অনেক মানুষকে আমি দেখেছি এরকম। তাহলে হচ্ছে তোমরা ইন্টারনেটটা খুব ভালোভাবে পড়বা, যাতে এইচএসসিতে 5 পয়েন্ট পাই। এখন হচ্ছে আরেকটা বিষয়, যেহেতু পয়েন্টের কথা আমি বলতেছি, সেটা হচ্ছে যে ভাই সামহাও আমরা দুইটাতে 5 পয়েন্ট করে পেলাম না, মানে 10 পেলাম না, কিছু কম পেতেই পারি অনেকে। কারণ এখানে এই ভিডিওর শুরুতে একটু বলে দেওয়া উচিত ছিল যে এই ভিডিওটা কিন্তু আসলে একবারে টপার যারা আছে তাদের জন্য না, কারণ তারা হয়তোবা আরও অ্যাডভান্স, তারা এসএসসি থেকে এইগুলো সম্পর্কে জানে। তো যারা আসলে আমার মতো যারা স্টুডেন্ট আছে, যে যারা হয়তোবা এত বেশি একবারে যে কম পড়লে হয়ে যায় এরকম না, যারা একটু বেশি পড়তে হয় বা যারা একটু কম বোঝে স্বাভাবিকভাবেই, তাদের জন্যই আসলে এই ভিডিওটা। এই জন্য অনেকে হয়তো বা 5 পয়েন্ট ছুটতে পারে। তো তখন হচ্ছে যে আমি বিশ্বাস করি তুমি যদি দেখো এই পয়েন্টগুলারে, তুমি ওই যে আমি যেভাবে একটু আগে বললাম যে 15 এবং 25 দিয়ে গুণ করে যদি দেখো যে সর্বোচ্চ, হ্যাঁ, 10 নম্বর কাটা গেছে, তখন আসলে মেডিকেল ভর্তি প্রস্তুতি নেওয়ার দরকার নেই আসলে এক হিসেবে। কারণ অলরেডি তোমার 10 নম্বর কমে যাবে, এবং তুমি যদি চান্স পেতে চাও, সর্বনিম্ন যে মার্কস পেয়ে চান্স হয় তার থেকেও 10 নম্বর বেশি পেতে হবে। কারণ ওই যে তোমার 10 নম্বর অলরেডি কেটে কেটে যাবে। তো যদি 5 বা 4 3 2 1 এরকম নাম্বার যদি কাটা যায়, হ্যাঁ, অনেকে 4.92 এরকম পায়, তো তারা ইজিলি এক্সাম দিতে পারো। বা 4.50, মানে এসএসসিতে যদি 4.50 উপরে পাও এবং এইচএসসিতে যদি 5 পয়েন্ট পাও, তাহলে তো সমস্যা নেই, পরীক্ষা দিতে পারো।
কিন্তু যদি দেখো যে এইচএসসিতে আবার 4.50 পেয়ে গেছে, তখন কিন্তু অলরেডি তোমার অনেক মার্কস কেটে যাবে। ঠিক আছে, তো এই জন্য এই পয়েন্টগুলো মাথায় রেখো। এবং যদি তোমার 10-এর নিচে আসে তাহলে মেডিকেল ভর্তি প্রস্তুতি নেওয়ার এক হিসেবে দরকার নাই। তবে তোমার যদি খুব বেশি আগ্রহ থাকে এবং তোমার প্রিপারেশন ইন্টার থেকে থাকে, তখন 10 নাম্বার কেটেও কিন্তু চান্স হয়। ঠিক আছে, 2016 বা 17 সেশনে তখন হচ্ছে আমি ফেসবুকে দেখেছিলাম, কতটুকু সত্যি এটা আমি জানি না, ফেসবুকে দেখেছিলাম যে একজন 15+ মানে 15.5 এরকম মার্কস কেটেও চান্স হয়েছে মেডিকেলে। ঠিক আছে, তো এটা এক্সেপশন হতে পারে, এক্সেপশন সবসময় যে সঠিক হবে এমন না। তো তোমাদেরকে আমি বলেছি যে যদি 10-এর নিচে থাকে তোমরা অ্যাপেয়ার করতে পারো, মেডিকেলের প্রস্তুতি নিতে পারো, কিন্তু এর বেশি গেলে না। আচ্ছা, এরপর হচ্ছে যে তাহলে আমরা এখন শুরু করে দিই যে হাউ টু স্টার্ট। হ্যাঁ, মেডিকেলের জন্য কিভাবে পড়া শুরু করবা। তো প্রথম কথাই হচ্ছে যে এটা তুমি পরিকল্পনা করেই নিবা সবসময়, যে অনেক পরিকল্পনাই থাকতে হবে তোমার, যে প্ল্যান এ, প্ল্যান বি, এরকম সি, এরকম নিয়ে থাকবা সবসময়, যে সেম প্লেনে আগাইবা এমন না, তুমি তোমার মতো করে আগাইবা সামনে। তো এখন কথা হচ্ছে যদি শুরু করো তাহলে প্রথমে তোমার হচ্ছে বই কিনতে হবে। ওকে, এখন যেহেতু তুমি যদি মেডিকেল ভর্তি প্রস্তুতি নাও তাহলে তো অলরেডি তোমার বই কিছু কিনা আছে, তারপরেও কিছু বই কিনতে হবে। তো বইয়ের ব্যাপারে আমি এখন বলবো। আচ্ছা, তাহলে বই হচ্ছে আমরা ইন্টারে যে বইগুলো রেফার করি সেইগুলোই আসলে এখন পড়তে হয় মেডিকেলেও। যেমন যদি বায়োলজির ক্ষেত্রে ক্ষেত্রে আমি বলি, তাহলে ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা সবসময় পড়ি আবুল হাসান স্যারের বইটা। সেকেন্ড পেপারের ক্ষেত্রে গাজী আজমল স্যার, বায়োলজি শেষ। ফিজিক্সের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই আসলে ইসাক বা আরেকজন ইসাক স্যারের বই যেটা, আরেকটা কি নাম আছে, আমির হোসেন, হ্যাঁ, ওই ওই তিনজন মিলে লিখেছে তো ওই বইটা। তো ওই বইটা পড়তে হবে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার জন্যই। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা হাজারি ওনাক স্যারের যে বইটা আছে ওই বইগুলো আমরা প্রেপার করি আর কি। তো এখন এই হচ্ছে গিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এখন তাহলে আমরা ইংলিশ এবং জিকের ক্ষেত্রে কি পড়ব। সো ইংলিশ এবং জিকের ক্ষেত্রে পড়তে হবে হচ্ছে দুইটা করে বই মাস্ট, দুইটা করে বই পড়তে হবে মাস্ট, এটা আমি সবাইকেই বলি। কারণ অনেক সময় একটা বই পড়লে এই বই যে ধারাটা অবলম্বন করছে যে লেখক, ওইটা সিস্টেম একবারে উল্টো হয়ে যায়, বিপরীত হয়ে যায়, যে মেডিকেলে যেই প্রশ্ন আসে ইংলিশের ক্ষেত্রে এবং জিকের ক্ষেত্রেও সেম। আমি নিজের অভিজ্ঞতা থেকে এগুলা বলতেছি। তাহলে ইংলিশের ক্ষেত্রে বই পড়তে হবে হচ্ছে দুইটা বই। একটা হচ্ছে আমি যেটা পড়েছিলাম যে অ্যাপেক্স, এবং আমি কোচিংয়ের বইও পড়েছিলাম পাশাপাশি, কিন্তু মাস্টার বইটা এমনিতে বাসায় ছিল কিন্তু নিজে পড়ার টাইম পাই নাই। তো আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমরা মাস্টার্স যে বইটা আছে ইংলিশ, এটা মাস্ট কিনবা। পাশাপাশি একটা কোচিংয়ে যে ভর্তি হবা বা কোচিংয়ের থেকে বই দিবে, এখন কোন কোচিংয়ে ভর্তি হবা বা কোচিং রিলেটেড প্রশ্ন আমি একটু পরে বলতেছি। ঠিক আছে, এখানে সব আছে, অনেক প্রশ্ন হবে এবং আমি বলেছি যে ভিডিওটা অনেক বড় হবে। তাহলে বই হচ্ছে মাস্টার্স ইংলিশ এবং কোচিংয়ের যে কোনো একটা বই। এবং যদি তুমি আরও প্র্যাকটিস করতে চাও তাহলে এফএক্সটা কিনতে পারো, বাট বর্তমানে মাস্টার্সটাই বেশি চলে, সবাই কিনে আর কি। তো জিকের ক্ষেত্রে হচ্ছে দুইটা বই। একটা হচ্ছে তুমি যদি রেটিনার কোনো বই কিনতে পারো জিকে, এটা ভালো, বাইরে যদি পাওয়া যায় কিনবা, অথবা তুমি যে কোচিংয়ে ভর্তি হবা সেটা তো পড়বাই। পাশাপাশি তোমার হচ্ছে গিয়ে তোমার কোচিংয়েরটার পাশাপাশি তুমি চাইলে রেটিনাতে ভর্তি না হলে রেটিনার বইটা পড়বো, অথবা বাজারের তুমি জুবায়ের্স জিকে এই বইটা কিনতে পারো। জুবায়ের্স জিকে মেডিকেল ভার্সন হয়তো বা লঞ্চ করবে উনি, আমি ফেসবুকে দেখেছিলাম। তো যদি লঞ্চ করে তাহলে তো ভালো, না হলেও জুবায়ের্স জিকে যে বইটা আছে ওইটা কিনবে। এবং পাশাপাশি কোচিংয়ের বইটা, এর বাইরেও চাইলে বিভিন্ন বইয়ের বিভিন্ন তথ্যমূলক বই যদি আসে ওইগুলা পড়তে হবে মাস্ট। এবং এখানে একটা কথা হয়তো বা স্কিপ করে অনেকে সাজেশন দেয় না, সেটা হচ্ছে যে রিসেন্ট কিছু বই বের হয় রিসেন্ট তথ্য নিয়ে আর কি, ইনফরমেশন, রিসেন্ট আপডেট কোনো তথ্য যেগুলো আছে এগুলো নিয়ে। এগুলো আসলে বিভিন্ন তথ্য কণিকা বা এরকম কিছু। চাইলে যেই মেডিকেল অ্যাডমিশনের যে 3-4 মাস থাকবে, ওই 3-4 মাসের 25 টাকা করে মেবি প্রত্যেক মাসে পাওয়া যায়, ওইটা পড়তে পারো। হ্যাঁ, একবার রিডিং দিবা জাস্ট। এবং
তোমরা সবসময় আপডেট থাকবা, যে সময় মেডিকেলের প্রস্তুতি নিবা, তখন আসলে ওই তোমার ওই চিকিৎসা রিলেটেড অনেক তথ্য প্রচার হয়। যেমন এই বছর এসেছে ওই যে কালাজ্বর নিয়ে একটা প্রশ্ন। তো এরকম এটা কিন্তু রিসেন্টলি হচ্ছে বিভিন্ন পত্রিকায় নিয়ে হাইপ ছিল আর কি। তো এগুলো সম্পর্কে দেখবা। তাহলে বই সিলেকশন গেল। এখন বইয়ের ভিতরে আরও কিছু জিনিস আছে যেগুলা এখনই বলা দরকার, যে আহ, বই কি আসলে নতুন এডিশনেরটা পড়বে নাকি পুরাতন এডিশন, আবার বই কি এক রাইটারের বই পড়বো নাকি সেকেন্ড রাইটারের বা আরও বই কিনতে হবে। তো এখন এখানে অনেক কিছু তো আছে ফ্যাক্টর। তো ভিডিওটা করতেছে আসলে র্যান্ডমলি সবার জন্যই। হ্যাঁ, এখন তাই এখানে আর অর্থনৈতিক সমস্যা থাকতে পারে অনেকের, বা অন্যান্য সমস্যা থাকতে পারে, এগুলো আমি আসলে এখানে তুলে ধরতেছিলাম। হ্যাঁ, আসলে একজন মানুষের, একজন মেডিকেলিয়ানের, একজন মেডিকেল প্রত্যাশীর আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া সেই সম্পর্কে যেহেতু বলতেছি, এখানে এই অর্থনৈতিক বিষয়গুলো আমি এখানে স্কিপ করতেছি। তবে যদি আসলেই একজন খুব ভালোভাবে প্রস্তুতি নিতে চায়, তাহলে তার সেকেন্ড আরেকটা বই কেনা উচিত। এবং বিভিন্ন টপার যারা করে তারাও কিনে, এবং যারা দেখি যে অনেক ভালো মেডিকেলে চান্স পায় তারাও দুইটা করে বই কিনে। আমি নিজেও কিছু বই কিনেছি এক্সট্রা রাইটারের, সবগুলোর কিনি নাই। তো তাই আসলে দুইটা করে বই কিনতে পারলে ভালো। এখন কথা হচ্ছে যে বই জয়টাই কিনো না কেন, পড়াশোনাটা যাতে বেশি হয় সেটার প্রতি মনোযোগ দিতে হয় আর কি। পড়াশোনাটা আসলে অনেকে করে না, শুধু বই কিনে রাখে, এইরকম হলে হবে না। যদি দেখো যে না তুমি বই পড়তেছো, অনেক বেশি সময় দিতেছো, তখন তো অবশ্যই তোমার দুইটা বই কিনা চাহিদা হয়ে যায় তোমার আসলে একটা। তো দুইটা দুইটা বই তখন আসলে হয়তোবা যে আমি বলবো যে এটা ওইটাই কিনতে হবে এমন না, তবে যেই বইগুলো বলছি এগুলো কিনতেই হবে মাস্ট। কিন্তু এখন সেকেন্ড রাইটারের তোমার চয়েস অনুযায়ীও কিনতে পারো, বা তোমার আশেপাশে যারা কিনে এরকমও কিনতে পারো। তবে আমি হয়তোবা অন্য একটা ভিডিওতে বলবো যে সেকেন্ড তোমার হচ্ছে বায়োলজির ক্ষেত্রে সেকেন্ড কোনটা, ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে সেকেন্ড কোনটা। তো এরকম অন্য একটা ভিডিওতে বলবো, এটা এখন বলাটা না বলাই ভালো আর কি। আচ্ছা, এখন ওই যে আরেকটা কথা যেটা এখানে বলতে চাইছিলাম, যে পুরাতন এডিশনের বই কি পড়বে নাকি নতুন এডিশনের বই কিনতে হবে। তো আলটিমেটলি 2 বছর আগের বই এবং 2 বছর পরের বই, এটার ক্ষেত্রে হয়ে যায় কি নতুন বইগুলোতে অনেক কিছু অ্যাড করে, ঠিক আছে, বাট প্রশ্ন আসলে ওই তুমি ইন্টারে যেই বইটা পড়ছো ওইখান থেকেই হয়। হ্যাঁ, হঠাৎ একটা প্রশ্ন ইন্টারের মানে নতুন এডিশন থেকে হয়ে যেতে পারে, কিন্তু এখানে আসলে মজার ব্যাপার হচ্ছে যে নতুন বইয়ে যেইগুলো অ্যাড করে, হ্যাঁ, নতুন এডিশনে, এইগুলো আবার দেখা যাবে যে অন্য রাইটারের কোনো বইয়ে আবার আছে। তো আলটিমেটলি তোমরা যেটা ইন্টারে পড়াশোনা করছো, যে বইটা, ওই বইটাই পড়বে অ্যাডমিশনের ক্ষেত্রে। এবং যেহেতু ইন্টারে পড়াশোনা করছিলে এবং ওইভাবে পড়ছিলে, দাগিয়ে দাগিয়ে পড়ছিলে, কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়ছিলে, তুমি নিজে একটা ধারণা নিয়েছো। এখন নতুন একটা বই কিনতে গেলে ওইটার সম্পর্কে আবার নতুন করে সব কিছু করতে হবে। তো এক্ষেত্রে সমস্যা দাঁড়াবে। তো আমি বিশ্বাস করি, বা আমি মনে করি যে তোমার ইন্টারের বইটাই পড়বে। আর নতুন যদি কোনো আসলেই অ্যাড করে থাকে, কারণ অ্যাড করে অনেক তথ্য, সেগুলা যে কোচিংয়ে ভর্তি হবা সেখান থেকে তোমাদের দিবে, আপডেট দেয় আর কি। আমি যতটুকু জানি সব কোচিংয়ে এরকম, যে আপডেট যে ইনফো এইরকম কিছু ছোট ছোট বই দিতে পারে, এই সাবজেক্ট ওয়াইজ আর কি দেয়। তো আমি নিজেও এরকম এটা করেছিলাম, আমি নতুন বই কিনি নাই, পুরাতনগুলোতেই পড়েছি, এবং কিছু বই কিনেছি অন্য রাইটারের, তো বললামই। তো কি কি কিনেছিলাম বা কি কি কিনতে হবে তোমাদের, এটা অন্য একটা ভিডিওতে বলবো, সমস্যা নাই। এটা ম্যান্ডেটরি না, এই জন্য এখানে রাখি নাই। আচ্ছা, তারপর হচ্ছে আহ, আচ্ছা, বইয়ের ব্যাপারে গেল। এখন কথা হচ্ছে যে বইয়ের ব্যাপারে যাক বা না যাক, কিন্তু অনেক প্রশ্ন থাকে, হয়তো র্যান্ডমলি আমি সিলেক্ট করেছি, হয়তো বা আবার এখানে ফিরে আসবো। তো এটা একটু তোমরা বুঝে নিও। তো এখন অনেকে প্রশ্ন করো যে কত ঘন্টা করে পড়তে হবে, মেডিকেলে চান্স পেতে গেলে কত ঘন্টা করে পড়াশোনা করতে হবে। তো এই প্রশ্নটা আমি অনেক বেশি পেয়েছি আমার লাইফে এখন পর্যন্ত। মানে আমি মেডিকেলে চান্স পাওয়ার পর থেকে প্রায় 2 বছর 2.5 বছর হয়ে যাচ্ছে। তো আমি এইটা অনেকবার শুনেছি যে কত ঘন্টা করে পড়লে চান্স পাবে, বা আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কত ঘন্টা পড়তেন। হয়তো বা তোমাদের মধ্যেও এটা থাকতে পারে যে কত ঘন্টা করে পড়তে হবে মেডিকেলে চান্স পেতে গেলে। তো এই প্রশ্নটা আসলে এক হিসেবে করা ঠিক না, কারণ জানাই যায় যে একজন মেডিকেলের মানে প্রত্যাশী, যে সে আসলে অনেক পড়ে। আহ, যদি চিন্তা করি যে আমাদের দৈহিক যে কাজগুলো আছে,
দৈনিক যেই কাজগুলা যেগুলো আসলে না করলেই নয় সেইগুলো বাদে আর বাকি সবটুকু সময় আসলে পড়াশোনা করতে হয় ইন্টার থেকে একবারে, এবং অ্যাডমিশনে তো মাস্ট। তো আলটিমেটলি এখন কত ঘন্টা করে পড়তে হয় এটা আসলে বলা যায় না। তবে এখানে আমি একটা ইন্টারের ক্ষেত্রে আমি বলে দিই, যদি ইন্টারে তুমি থাকো, যে ইন্টারে পড়াশোনাটা অবশ্যই ইন্টারে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করবে বা তোমার অন্য কাজও করবে, তবে পড়াশোনাটা মেইন প্রায়োরিটিতে রাখতে হবে। এবং আহ, ধরো যে কলেজ যদি থাকে কলেজে গেলা, প্রাইভেট থাকলে প্রাইভেটে গেলা, আইসা বিকালবেলা একটু বের হলে খেলাধুলা করলা, কিন্তু বাকি সময়টুকু আমি মনে করি পড়াশোনায় দেওয়া উচিত। এবং ডেইলি তোমার যাতে 4-5 ঘন্টা এটা পড়াই হয়, মানে তোমার কোনো অনুষ্ঠান থাকুক, বার্থডে থাকুক কারো, বা কারো বিয়ে বাড়িতে থাকুক, হ্যাঁ বিয়ে বাড়ি সারাদিন ধরো একটু মজা করে আবার তুমি রাতে এসে আবার পড়তে হবে, মানে এমন কোনো দিন যাতে না যায় যে এই দিন তোমার পড়াশোনা হয় নাই 4-5 ঘন্টা হলেও। এখন আমি ইন্টারে যেটা করতাম, যে ইন্টারে মোটামুটি আমার পড়াশোনা হয়তো হচ্ছে কলেজ টাইম যদি বাদ দেই তাহলে 6 থেকে 7 ঘন্টা। হ্যাঁ, যেহেতু হিউজ একটা সময় কলেজে চলে যায়, তাহলে এই টাইমের সময়টাও যদি কাউন্ট করি তাহলে কিন্তু আবার 12 ঘন্টা এরকম হয়ে যায় আর কি, 11 থেকে 12 ঘন্টা এরকম হয়ে যায়। তো এটা আমি ইন্টারে রেগুলার করেছি। এখন এডমিশনের ক্ষেত্রে বললামই তো যে মেইন প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা, পড়াশোনার বাইরে আমাদের কিছু করা যায় না আসলে। যদি একজন সত্যিকারের প্রত্যাশী থাকো মেডিকেলে, তাহলে পড়াশোনার বাইরে অন্য কোনো কিছুই করা পসিবল না ওই অ্যাডমিশনের 3-4 মাস। এমনিতেই সময় কম, এর মাঝে যদি আবার ফাঁকিবাজি করা হয় তাহলে তো আরও বেশি ক্ষতি। ঠিক আছে, তো এইটাই, কত ঘন্টা পড়বা এইটা এখন মানে জানারও দরকার নাই, জাস্ট পড়তে থাকো। হ্যাঁ, তো আমি হিসাব করে দেখেছিলাম, আমি কিছু নোটে লিখে রাখছিলাম, আচ্ছা দেখি তো আজকে কয় ঘন্টা পড়া হয়েছে। ওই দেখি যে 15 ঘন্টা হয়ে যায়, 14-15 ঘন্টা মাস্ট ডেলি হয়ে যায়, কারণ পড়াশোনা ছাড়া তো আসলে তখন আসলে কিছু করা যায় না। সবসময় স্বপ্নের একটা তাড়না, আমাদের যে টার্গেট, ওই টার্গেটের প্রতি সবসময় থাকি। তো তো তখনও আসলে যদি একটু পড়াশোনা কম হয়ে যায়, যেদিন পড়াশোনা কম হতো ওই দিন হচ্ছে আহ, অনেক খারাপ লাগতো আর কি, যে হয়তো বা আমি পিছিয়ে গেছি। কারণ আহ, এখানে মজার বিষয় হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু প্রায় 1.5 লাখের মতো, তো এখন একটু কমছে, হয়তো বা 1 লাখের মতো শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষা দেয়। তার মধ্যে এই বছর সিট যেহেতু 5300, 5300 সামথিং, তো মোটামুটি এই সিটগুলোতে যাদের হবে আর কি মেধা তালিকায় তাদেরই চান্স হয়। তো হিউজ একটা নাম্বার স্টুডেন্ট পরীক্ষা দেয়, সেহেতু তোমার এখানে কিছু এক্সেপশন হতে হবে। হ্যাঁ 1 লাখ, হ্যাঁ 1 লাখের মধ্যে কিন্তু সবাই যে মেডিকেলের প্রত্যাশী এরকম না, যে প্রাণপ্রিয়ভাবে যারা মেডিকেলের প্রত্যাশী থাকে সেরকম সংখ্যা হবে হয়তো বা সর্বোচ্চ 25,000 সারা বাংলাদেশে। কিন্তু এই 25,000-এর মধ্যে আরও কম, প্রায় 15,000 খুব ভালোভাবে পড়াশোনা করে, তার মধ্যে ধরো যে 5,000 জন চান্স পাবে, বা হয়তো বা 20,000-এর মধ্যে 5,000 চান্স পাবে, মানে 20,000 খুব ভালোভাবে পড়াশোনা করে। কিন্তু এই 20,000-এর মধ্যে দেখা যাবে যে কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে এটা নির্ভর করবে তুমি পড়াশোনায় কতটুকু এক্সেপশন হচ্ছ। মানে সবাই ধরো যে 14 ঘন্টা করে পড়াশোনা করতেছে, হ্যাঁ ধরো যে 12 ঘন্টা 13 ঘন্টা করে পড়াশোনা করতেছে, কিন্তু তুমি আসলে এক্সট্রা কতটুকু এফোর্ট দিচ্ছ, যে না এইগুলো তো সবাই পড়তেছে না, আমি এগুলোও পড়ছি যেহেতু, তা আমি আরেকটু পড়ার চেষ্টা করি, যে অন্য আরেকটু পড়ার চেষ্টা করি। এইভাবে যে আমি এই বইটা পড়ছি, হয়তো বা সব মনে থাকবে না, ঠিক আছে, পরে হয়তো বা ভাববা যে আচ্ছা ঠিক আছে এই বইটা যেহেতু পড়ছি, সেম বই অন্য রাইটারের আরেকটা বই পড়ি। তো এরকম চিন্তা তখন চলে আসে আর কি। তখন এক বই শেষ হলে আবার অন্য বই, হয়তো বা এই বইটা শেষ হচ্ছে না, হ্যাঁ বা একটা অধ্যায় পড়া হয়েছে, ঠিক আছে আজকে টার্গেট এই পর্যন্তই ছিল, এখন 1 ঘন্টা সময় আছে আমি একটু রেস্ট নিই, হ্যাঁ এটার নিতে পারো সমস্যা নেই। কিন্তু কিছু স্টুডেন্ট আছে ওই 1 ঘন্টাও রেস্ট নেয় না, ওইটাও পড়ে আবার অন্য চ্যাপ্টার শুরু করে দেয়, এরকম আর কি। তো কত ঘন্টা করে পড়া এটা আসলে ঠিক না, তবে একটা টার্গেট নিতে পারো। আমি যেটা নিয়েছিলাম যে করেছিলাম, আমি মনে হচ্ছে হয়তোবা আমি তখন ভালো ফোন ইউজ করতাম না, যার কারণে ওইগুলো ভিডিও করে রাখি নাই বা ছবি তুলে রাখতে পারি নাই। আমার এক ফ্রেন্ডের কাছে হয়তো আছে, রুমমেটের কাছে, আমি দেখাবো একদিন যদি সংগ্রহ করতে পারি, যে আমি দেয়ালের মধ্যে হচ্ছে টানিয়ে রাখতাম, যে তারিখ দিয়ে যে আজকে 13 তারিখ, আজকে আমি এই 3টা চ্যাপ্টার পড়বো। চ্যাপ্টার তো মুখস্থ একবারে 3টা সাবজেক্টের, হ্যাঁ চ্যাপ্টারগুলো বা 4টা চ্যাপ্টার পড়বো সাবজেক্টগুলো থেকে, এরকমভাবে আমি লিখে রাখতাম, যে এরকম একবারে 1 সপ্তাহের একটা রুটিন রোস্টার আমি করে দিতাম নিজে নিজে। তারপরে
ওই টেবিলে টানিয়ে রাখতাম দেয়ালে, তখন ওইগুলো দেখে দেখে পড়তাম আর কি, এবং ওইগুলো আমি কমপ্লিট করতামই। এবং হয়তোবা সামহাও কোনোদিন যদি কমপ্লিট করতে না পারি, তখন একটু হলেও দেখে রাখি যে এই চ্যাপ্টারটা রয়েছে, হ্যাঁ এটা আমি পড়তে হবে, এবং এটা আমি নেক্সট দিন থেকে শুরু করি, এবং নেক্সট দিনে একটা চ্যাপ্টার বেশি পড়ি আর কি, এইভাবে আর কি। তো এইভাবে একজন মানুষের টার্গেট ফিক্সড করতে হবে এইভাবে, ঠিক আছে? আচ্ছা, ভিডিও অনেক বড় হবে, আমি কিছু করার নাই, আমি এরকমভাবে সিদ্ধান্ত নিয়ে উপস্থিত হয়েছি এখানে ভিডিওতে, যে আমি যত বড়ই হোক আমি অনেক কিছু শেয়ার করব মেডিকেলের প্রস্তুতি নিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আহ, অনেকে মেডিকেল প্লাস ভার্সিটি একসাথে প্রস্তুতি নিতে চায়, হ্যাঁ, বা মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং একসাথে নিতে চায়। তো আমি পার্সোনালি বলি যে এটা করার দরকার নাই। তোমার যদি আসলে মেডিকেলের প্রতি খুব বেশি ইচ্ছা থাকে, তাহলে এটা করার দরকার নাই। তুমি শুধু মেডিকেলের প্রস্তুতি নাও, পাশাপাশি আমি যে ওই যে প্রথমেই বললাম যে প্ল্যান রাখো, যে যদি আমার মেডিকেলের সম্ভব না হয়, কারণ চান্স তো আসলে সবার হবে না, আমি তো বললামই চান্স হবে 5,000 জনের। তো এর ভিতরে যদি আল্লাহ তাআলা তোমাকে না রাখে, বা তোমার সৃষ্টিকর্তা যদি তোমার এর ভিতরে মানে ভাগ্য যদি না থাকে, তখন তো আসলে কিছু করার নাই। তো চেষ্টা করো সর্বোচ্চ, আর প্ল্যান রাখো অন্য প্ল্যান, যে না ভার্সিটি তো দিতে হবে, যে তুমি দেখো যে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে কয় মাস সময় পাওয়া যাবে, ওই সময় কি তুমি চাইলে কি আবার হায়ার ম্যাথের বা যদি বাংলা পরীক্ষা দাও, তো বাংলার কিছু হলেও পরে রাখতে পারবে কিনা। তো ওই যে বললাম না, সব কিছুই সম্ভব যদি ইন্টার খুব ভালোভাবে পড়াশোনা করো, তাহলে সব কিছু সম্ভব। কিন্তু মেডিকেলের প্রত্যাশী থাকলে শুধু মেডিকেলের প্রত্যাশী নাও, অন্যটার আপাতত কোনো চিন্তা করো না, হ্যাঁ। তবে আগে তো এইচএসসি দিতে হবে, এবং এইচএসসি যদি শেষ হয়ে থাকে তাহলে শুধু মেডিকেলের প্রস্তুতি নাও, জান প্রাণ দিয়ে চেষ্টা করো। যদি না হয়, তাহলে তো এই পড়াটাই তুমি চাইলে কৃষিতে এক্সাম দিতে পারবা, গুচ্ছে এক্সাম দিতে পারবা। তারপরে হয়তো বা ইঞ্জিনিয়ারিংটা টাফ হয়ে যাবে, কারণ মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং পড়া সেম না। তো কেউ যদি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল একসাথে প্রস্তুতি নিতে চাও, তাহলে আমি বলবো তোমার প্রস্তুতি নেওয়ার দরকার নাই, তোমার পড়াশোনারই করার দরকার নাই। কারণ খুব খুব টপার না হলে এরকমটা পসিবল না, সম্ভব হয় না। তো আমি তো এটাই বললাম যে এই ভিডিও কিন্তু আসলে টপারদের জন্যও না। তো এই জন্য আমি বলি যে যদি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল একসাথে প্রস্তুতি নিতে চাও, তাহলে আবার ধরা খেয়ে যাবা। তুমি ঠিক আছে, তুমি মেডিকেল প্রস্তুতি নিতে পারো, ইঞ্জিনিয়ারিং চাইলে 1-2 মাস যদি লেট হয় মেডিকেলের পরে, তাহলে হয়তো বা ইঞ্জিনিয়ারিং জন্য আবার কিছু পড়তে পারো, পড়ে দিতে পারো। আবার তুমি যদি দেখা গেছে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নাও, তোমার যদি টার্গেট থাকে, তাহলে কিন্তু মেডিকেলে সম্ভব। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ধরো ভালো করে পড়লা, তুমি ওই মেডিকেল ভর্তি পরীক্ষার 1 সপ্তাহ বা 1 মাস আগে আবার কিছু পড়লা আর কি, মেডিকেল ওরিয়েন্টেড, তখন পরীক্ষা দিতে পারো, চান্স হোক বা না হোক পরীক্ষা তো দিতে পারবা। এবং অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে মেডিকেলের চান্স হয়, আমি দেখেছি। এবং কিন্তু আবার মেডিকেলের প্রস্তুতি নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাওয়াটা অনেক টাফ আর কি, খুব রেয়ার কেস এটা। কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আবার অনেকে শেষের দিকের মেডিকেলে চান্স পায়, আর টপাররা আসলে সব জায়গাতেই পায়, এটা কিছু করার নাই। তো এখন কথা হচ্ছে পরবর্তী টপিক, যে মেডিকেল না হলে কোথায় অ্যাপ্লাই করবা। ওই যে বললাম, মেডিকেল না হলে ভার্সিটি আছে, গুচ্ছ আছে, হুম, তারপরে ভার্সিটি বলতে ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, এরকম আলাদা আলাদা পরীক্ষা নেই। তারপরে ধরো যে এই কৃষি গুচ্ছ আছে। তো এগুলো বললে শেষ করা যাবে না, আর অনেক আছে যেটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো এইগুলা দেখবা, বিভিন্ন ভিডিও দেখবা, আলাদা আমারই থাকবে, হয়তো ওইগুলার সম্পর্কে স্টাডি করে তারপর ভিডিও বানাবো। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোচিং। ওকে, এই টপিকটা হচ্ছে কোচিং। এই টপিকটা খুবই ইন্টারেস্টেড, কারণ অনেক বেশি প্রশ্ন এরকম এই টপিক সম্পর্কে পাই। যে কথা হচ্ছে সবার আগে যে আমাকে বলে, এইরকমও পাইছি যে ভাই কোচিং কি করতে হবে, কোচিং কি লাগবেই মেডিকেলের চান্স পেতে গেলে। কোচিং কিন্তু আসলে ম্যান্ডেটরি না, আমি যদি বলি কোচিং ম্যান্ডেটরি না, কিন্তু আমি যদি বলি আবার কোচিংয়ের গুরুত্ব নাই, তাহলে আবার হবে না, কোচিং অবশ্যই লাগবে, কিন্তু ম্যান্ডেটরি না। এখন কথা হচ্ছে যে আহ, যদি তুমি নিজে নিজে সব পারো, তাহলে তো আসলে এই ভিডিও তোমার দেখার কিছু নাই, কারণ তুমি নিজেই সব কিছু জানো। তো কোচিং মানে তোমাকে একটু গাইড করবে। তবে এখানে তিক্ত অভিজ্ঞতাও আছে, কোন কোচিংয়ে যাচ্ছে, মানে অনেক আসল বিষয় আছে আর কি। তবে আমি বলি যে কোচিং মানুষ করে আসলে যাতে একটা ফ্লো এর ভিতরে থাকো, তুমি চর্চার ভিতরে থাকো। আমরা অনেক সময় যদি অনেক দিন টেবিলে বসে থাকি, শুয়ে থাকি, বাইরে বের হয়ে না হই বেশি একটা, বা খেলাধুলা বা শরীর যদি একটু কায়িক শ্রম না করি, তখন কিন্তু আমাদের শরীর জম ধরে যায়, এবং আমাদের প্যাথোলজিতে আছে এটা,
যে এটাকে বলে ডিজিউজ অ্যাট্রোপি, ঠিক আছে, মানে হচ্ছে জম ধরে যাওয়া বাংলাতে যদি বলি, তখন অনেক সমস্যা সৃষ্টি হয় শরীরের ভিতরেও। তো তার মানে তুমি যদি নিজে নিজেও পড়ো, সমস্যা নাই, পড়তে পারো, কিন্তু তোমার একটা গাইডলাইনের ভিতরে, প্রপার একটা গাইডলাইনের ভিতর দিয়ে যেতে গেলে তোমাকে অবশ্যই একটা কোচিং দরকার। কোচিং না হোক প্লিজ কোনো টিউটরের কাছে পড়তে পারো বা এরকম, কিন্তু টিউটরের কাছেই পড়ো, নিজে নিজেই পড়ো বা কোচিংয়ে পড়ো, যেখানেই পড়ো না কেন, তোমার এক্সাম দিতে হবেই, তোমার একটা এক্সাম বেসে ভর্তি হতে হবেই, এটা মাস্ট। প্রয়োজনে 5টা 6টা কোচিংয়ে এক্সাম বেসে ভর্তি হয়ে যাও, এটা সমস্যা নাই, কিন্তু তোমার এক্সাম দিতে হবে। এক্সাম ছাড়া তুমি মেডিকেলের চান্স পাওয়া, মানে আমি মনে করি কল্পনা করাও ঠিক না, ঠিক আছে। কেউ নিজে নিজে পড়তে পারে, একা পড়তে পারে, সমস্যা নাই, কিন্তু এক্সাম দিতে হবে, এক্সাম বেসে ভর্তি হতে হবে। তাই আমি বলি সবচেয়ে ভালো একটা উপায়, সেটা হচ্ছে যদি তুমি আহ, একটা কোচিংয়ে একবারে ফুল কোর্সে ভর্তি হয়ে যাও, তোমার ক্লাস লাগলে ক্লাস নেবা, কারণ ওই কোচিংয়ে ভর্তি হলে তো তুমি অনেকগুলো বইও পাচ্ছ, হ্যাঁ, এবং ওই বইগুলা থেকে তোমার উপকার হচ্ছে, এবং তুমি বিভিন্ন গাইডলাইন পাবা, বিভিন্ন এক্সট্রা ক্লাস পাবা, এবং পরীক্ষা তো আছে। পাশাপাশি যা পারো অনেক কোচিংয়ে ভর্তি হয়ে যাও, কোচিংয়ে ভর্তি হওয়া ভালো। ওই কোচিংগুলোতে এক্সাম বেসে ভর্তি হবা, একটাতে ফুল কোর্স, অন্যগুলোতে এক্সাম বেস, যদি অর্থনৈতিক কোনো সমস্যা না থাকে, হ্যাঁ। আর যদি সমস্যা থাকে তাহলে একটা ফুল কোর্স করবা, আরেকটাতে এক্সাম বেসে থাকতে পারো, এরকমটা হলে সবচেয়ে ভালো। এখন এটার কিন্তু একটা মজার ইন্টারেস্টিং বিষয় আছে এখানে, যেমন কেউ যদি এক্সাম বেসে ভর্তি হয়, এক্সাম বেস তো তেমন বেশি না, খুব বেশি টাকা লাগে না, তখন অনেকের দেখা গেছে যাদের চান্স হয়, তখন সব কোচিং থেকেই সংবর্ধনা পায়, সব কোচিং থেকেই হচ্ছে বিভিন্ন ক্রেস্ট, বিভিন্ন উপহার, অ্যাফ্রন, অনেক কোচিং টাকাও দেয়। তো আলটিমেটলি যদি চান্স হয় আর কি, তাহলে কিন্তু এটা খুব ভালো একটা দিক, হ্যাঁ, ভালো লাগবে আর কি, দেখবা যে সব কোচিংয়ে তোমাকে ডাকবে, এবং তুমি যে টাকা দিয়ে ভর্তি হবা ওই টাকা ওই সংবর্ধনাতেই উঠে যায় মোটামুটি। যাই হোক, এটা জোকস ছিল না, এটা সত্য আসলে। হয়তো অনেকে মজা মজা ভাবতে পারো, এরকমটা না, ঠিক, ঠিক আছে। যদি অর্থনৈতিক খুব বেশি সমস্যা না হয়, ভর্তি হও, অনেক কোচিংয়ে ভর্তি হও, এবং এক্সাম দেও, এক্সাম না দিলেও ওই অনলাইনেও যদি এক্সাম দিতে পারো দাও। তারপরেও আমি মনে করি যে যদি ইন্টারে খুব ভালো করে পড়া থাকে, তাহলে অনেক কোচিংয়ে ভর্তি, এক্সাম বেসে ভর্তি হয়ে যাও, যত এক্সাম দেবা তোমার পড়াটা তুমি বুঝতে পারবা। ওকে, আচ্ছা, আচ্ছা, আরেকটা বিষয় এখানে অ্যাড করে রাখি, যে কখন বুঝবা যে আসলে তোমার একটা চ্যাপ্টার পড়া হয়েছে, বা একটা বই তোমার পড়া হয়েছে যে না ভালোভাবে পড়া হয়েছে, বা তোমার মেডিকেল ভর্তি প্রস্তুতি কখন বুঝবা যে খুব ভালোভাবে হয়েছে। তো আমরা একটা অধ্যায় যখন পড়ি, পড়তে পড়তে এমন একটা অবস্থায় যায়, মানে এটা স্যাচুরেটেড হয়ে যায়, এরকম ধরো আহ, আমরা হয়তো বা সম্পৃক্ত দ্রবণ এরকম নাম শুনছি, হ্যাঁ, একটা সময় পর্যায়ে দেখা গেছে ওইটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হয় পড়তে পড়তে, এরকম ধরো যে স্যাচুরেটেড হয়ে গেলে তখন আহ, যে অনেক জায়গায় পরীক্ষা দেয়, অনেক ভার্সিটি, যেই ভার্সিটিতে পরীক্ষা দেয়, তখন ওইখানেই চান্স হয়ে যায়। তো এরকমটা হয় আর কি। তো তুমি দেখবা যে যখন ধরো যে প্রস্তুতি ছাড়া তুমি তো বিভিন্ন কোচিংয়ে ভর্তি হবা এক্সাম বেসে, যদি কোচিংয়ে ভর্তি পরীক্ষায় প্রস্তুতি ছাড়া যে কোনো একটা চ্যাপ্টারের উপর পরীক্ষা দাও, যদি দেখো যে এখানে মোটামুটি 85 থেকে 90 বা 90%-এর মানে 85-র নিচে না, ধরো 85 থেকে 95% মার্কস পাচ্ছই, মানে 100টা এমসিকিউ দিলে তুমি 90টা মার্কস হচ্ছে আর কি, তখন দেখবা যে ওইটার না, ওই পেপার থেকে তোমার ভালোই পড়াশোনা হয়েছে, এবং এটা তুমি বুঝতে পারো যে না স্যাচুরেটেড। এবং সেমভাবে তুমি হোল একটা মেডিকেল ওয়াইজ মানে ওরিয়েন্টেড যদি একটা পরীক্ষা দাও, দেখো ওখানেও 85 থেকে 95%-এর ভিতরে মার্কস পাচ্ছ, তখন বুঝবা না তোমার চান্স হবে। এখন তুমি ভালো মেডিকেলে পেতে গেলে আরও বেশি মার্কস পেতে হবে আর কি। আচ্ছা, এখন কোচিংয়ে তো অনেক বই দেয়, কি কি বই পড়বা কোচিং থেকে? তো কোচিং থেকে আমি শুরুতেই বলেছিলাম যে জিকের জন্য বইটা মাস্ট পড়তে হবে, তারপরে ইংলিশের জন্য বইটা মাস্ট পড়তে হবে, কোচিংয়ের বইগুলোও। এখন হচ্ছে গিয়ে যে কোচিং থেকে আরও বই দেয়, প্র্যাকটিস বুক, তারপরে অন্যান্য বই। তবে মজার বিষয়টা আমি প্রথমে স্কিপ করে ফেলছিলাম, আমি তো বলেইছি যে অনেক প্রশ্ন উল্টাপাল্টা হতে পারে, যেখানে করা দরকার ওইখানে হয় নাই। যেমন প্রশ্ন ব্যাংক, এটা একবারে শুরু থেকে, ইন্টারের শুরু থেকে কেনা উচিত, মেডিকেল প্রশ্ন ব্যাংক,
মানে মেডিকেলে বিগত সালে যত প্রশ্ন আসছে সবগুলো সম্পর্কে তোমার আইডিয়া হয়ে যাবে। এবং তুমি যদি আগে কিনে না থাকো এখন কিনবা, এখন যদি মেডিকেল প্রস্তুতি নাও। আর যদি তোমার ইন্টারে থাকো, আমি মনে করি যে কোনো সময় এই প্রশ্ন ব্যাংকটা কিনে ফেলবা। এবং তোমার যদি এই প্রশ্নটা ব্যাংকটা থাকে তখন তোমার হচ্ছে ধরো একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়লা, হ্যাঁ এই চ্যাপ্টারটা পড়ার সময় পাশাপাশি তুমি দেখতে পারবা যে যা এমসিকিউ আসছে সবগুলো তুমি পড়তে পারবা এই চ্যাপ্টার থেকে, এবং পড়ে ফেলবা সবসময়। যে যেই চ্যাপ্টারটা পড়তেছো ওইখান থেকে বিগত সালে যত প্রায় 40-50টা এমসিকিউ হবে সব লাস্ট হয়তো বা 10-15 বা 20 বছরের এক্সাম থাকবে, প্রশ্ন থাকবে, তো ওইগুলো দেখে ফেলবা। তো এটা সম্পর্কে তোমার একটা ধারণা হবে যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। এবং এটা তোমার ভবিষ্যতে এটা তোমার উপকার হবে তুমি যখন প্রস্তুতি নেবা মেডিকেলের ফাইনাল প্রস্তুতি। তো এক্ষেত্রে আমি বলবো যে প্রশ্ন ব্যাংকটা এখন প্রশ্ন ব্যাংক কোনটা পড়বা, এটাও একটা প্রশ্ন। প্রশ্ন ব্যাংক কোনটা কিনবা, তো কোনটা কিনবা এখন আমি যে বইগুলো পড়ছি এখন তো এবং এগুলো আবার চেঞ্জ করছে আমি দেখলাম রিসেন্টলি, তো এখন এগুলা বলার দরকার নাই। আমি বলি তোমাকে তুমি এরকম বই পড়বা, হয়তোবা তোমার বিভিন্ন কোচিং থেকে পাবা, তবে তোমার যেটা ভালো লাগবে মানে যেইটা আমি মনে করি প্রিপেয়ার করি আর কি আমি যেটা, সেটা হচ্ছে ধরো যে একটা প্রশ্ন থাকবে, প্রশ্ন 4টা অপশন থাকবে, এই 4টা অপশনে আনসার তো থাকবে এবং 4টা অপশনেই মানে কি কি বুঝাইছে, 4টা অপশন যেই থাকে ওইটার অ্যানালাইসিস এরকম করার প্রশ্ন ব্যাংক থাকে আর কি। যে এই মুহূর্তে তো মনে আসতেছে না, প্রশ্ন অনেক আছে। ধরো যে আহ, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে নির্মিত, ধরো এক এক উত্তর তো হচ্ছে কাইটিন, আচ্ছা এটা দিল। ধরো তোমার সেলুলোজ দিল, হ্যাঁ তারপরে ধরো আরো দুইটা অপশন থাকলো, ধরো স্টার্চ থাকলো, গ্লাইকোজেন থাকলো বা তৈলবিন্দু যেটাই থাকুক। তো এখন ওই সেলুলোজ সম্পর্কেও দেখবা যে বিস্তারিত দেওয়া আছে যে সেলুলোজ অমুকের কোষপ্রাচীর, হ্যাঁ তো স্টার্চ অমুকের বা এরকম ওইগুলো সম্পর্কেও বিভিন্ন তোমার তথ্য দেওয়া থাকবে। এবং এইরকম প্রশ্ন ব্যাংক কিনবা, এবং এরকমও থাকবে যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো থাকে, হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ, সাল ওয়াইজ না, মানে শুধু সাল ওয়াইজ না আবার শুধু চ্যাপ্টার ওয়াইজও না। ধরো যে সালটা তো লেখা থাকবে সাইড দিয়ে, ঠিক আছে, সাইড দিয়ে কোনটা কোন প্রশ্নের মধ্যে আসছে এইটা ম্যাটার করে না, কিন্তু চেষ্টা করবো যে চ্যাপ্টার ওয়াইজ যাতে হয়, চ্যাপ্টারটা তুমি পড়তেছো আর এর নিচে সবগুলো প্রশ্ন পাচ্ছ, এরকম যদি হয় তাহলে তোমার জন্য বেস্ট হবে। ঠিক আছে, তো বাজারে কোনটা এরকম আছে তোমরা একটু খোঁজ নিবা, কারণ এটা আমি যেগুলো পড়ছিলাম এগুলো তো চেঞ্জ হয়েছে, তাই না? আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে যে আমি আমি আরেকটা আমার ক্ষেত্রে বলে দিই, কোচিং যেহেতু আসছে, যে আমি কোথায় কোচিং করছিলাম আর হচ্ছে গিয়ে তোমরা কোচিং কোনটা সিলেক্ট করবা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমরা কোন কোচিংটা সিলেক্ট করবা এবং আমি কোনটা পড়ছিলাম এটা নিয়ে বলি দুই কথা। যে দেখো একটা কোচিং সিলেক্ট করতে গেলে মানে যেটা মেইন কোর্সে তুমি ঢুকবা, যেটা তোমাদের ক্লাস করবা প্লাস পরীক্ষা দেবা, সেটা হচ্ছে অনেক ফ্যাক্টর আছে। তুমি মানে আহ, অনেক ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করে তারপরে এটা সিদ্ধান্ত নিও। যেমন প্রথম কথা হচ্ছে তোমার বাসার কাছে হয় কিনা। তোমার দেখা গেছে একটা কোচিং মানে টপ কোচিংয়ে আছে, যেমন মেডিকো, উন্মেষ, রেটিনা, এরকম যেগুলো টপ আর কি, বর্তমানে এই তিনটাই বেশি চলে আর কি। চেষ্টা করবা এই তিনটার ভিতরে যে কোনো একটাতে ভর্তি হও। এবং এই তিনটা যেটা তোমার বাসার সবচেয়ে কাছে, যেমন ধরো ধরো যে একটা হচ্ছে 5 মিনিট লাগে, আরেকটার মধ্যে গেলে তোমার 15 থেকে 20 মিনিট লাগে, তাহলে তুমি অবশ্যই 5 মিনিটের যেটা ওটা হেঁটেই তো চলে যেতে পারো, মানে এরকম। তো যেটার মধ্যে তুমি সব থেকে কাছে হয় ওইটার মধ্যে ভর্তি হবা, ঠিক আছে, অন্যগুলোতে এক্সাম বেসে ভর্তি হয়ে যাও। আর না হলেও সমস্যা নেই, কিন্তু একটা তো মেন হতেই হবে তোমার, যেটা কাছে হয়, ঠিক আছে। দেখবা যে এখানে জ্যাম হয় কিনা বা এরকম, হ্যাঁ। বা আরেকটা বিষয় যে তোমার ক্লোজ ফ্রেন্ডরাও কি এখানে পড়ে কিনা এটাও দেখতে হবে তোমার, হ্যাঁ। যেহেতু তোমরা ফ্রেন্ডরা মিলে একসাথে যাবা, তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তো এটা আরো বেশি দরকার, একসাথে গেলে এটা আরো বেশি ভালো হবে। আর দূরে না গিয়ে কাছে থাকাটাই সবচেয়ে ভালো, ঠিক আছে। আচ্ছা, কোচিং এর ব্যাপারে বললাম। আমি এরকমই, আমিও সেম কাহিনী করছিলাম, যে যেটা আমার বাসার কাছে হয়েছে আমি সেটাতে ভর্তি হয়েছি। কারণ ওই আমি বলে দিই উন্মেষে ভর্তি হয়েছিলাম, এবং রেটিনা ছিল একটু দূরে, এবং রেটিনাতে যদি আমি এখন ভর্তি হই তাহলে আমার বাসা চেঞ্জ করতে হইতো, যার কারণে আমার আবার ওই কিছুদিন চলে যেত, এবং বাসা চেঞ্জ করা মানে একটু ঝামেলা, এবং নতুন জায়গায় যেয়ে আবার অ্যাডজাস্টও কিছুদিন সময় চলে যাবে। এই কারণে হচ্ছে আমি ময়মনসিংহ উন্মেষে ভর্তি হয়েছিলাম, এবং রেটিনা ছিল একটু দূরে চরপাড়ার দিকে। যাই হোক, এখন কথা হচ্ছে তোমরা এটা
আচ্ছা, এখানে আরেকটা কথা হয়তো বা অনেকে ইন্টারে যারা আছো তারা হয়তো বা ভিডিওটা দেখতেছো, তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের বন্ধু সিলেকশন যাতে খুব ভালো হয়, এবং এডমিশনও যারা আছো তারাও এটা তো মাস্ট যে যারা পড়ুয়া, যারা তোমার মতো স্বপ্ন দেখে মেডিকেলে চান্স পাবে, হ্যাঁ, যারা খুব হার্ড ওয়ার্কার, তাদের সাথেই বাসাতে উঠবা, যদি ফ্যামিলির বাইরে থাকো আর কি। তবে পরিবারের সাথে থাকলে সেটা অন্য বিষয়। পরিবারের সাথে থাকা মানে এটা এটা যদি তুমি পরিবারকে নিয়ে যদি থাকতে পারো তাহলে এটা তোমার সৌভাগ্য। তুমি তুমি অনেক কিছু থেকে এগিয়ে থাকবা, তোমার অন্য কিছু করা লাগতেছে না, জাস্ট পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। ইভেন তোমার মা তোমার জন্য খাবার রেডি করে একবার সামনে এনে দিবে, তুমি খাবা। তো এরকম সবার জন্য হয় না আর কি, বুঝছো? তো আমি যেটা হচ্ছে আমাদের ফ্রেন্ডরা মিলে বাসা নিয়ে থাকতাম, ওইটা বলতে পারো যে ম্যাচ সিস্টেমেই থাকতাম আর কি, মানে খাওয়া দাওয়া। তবে মানে বাসার মতোই আর কি, একবারে ছিলাম আর কি, 6-7 জন মিলে ছিলাম। আচ্ছা, যাই হোক, এখন ওই যেটা বলছি যে পরিবেশটা খুব ভালো দরকার, পড়ার পরিবেশটা, এবং রুমমেটও যাতে হেল্পফুল হয়। হ্যাঁ, রুমমেট যদি অন্য কোন সেকশন হয় সেটাও ভালো, অথবা তোমার মেডিকেল প্রত্যাশী বন্ধু হলেও ভালো। সেক্ষেত্রে একজনের বই আরেকজন নিয়ে পড়তে পারো, একজনের সাথে আরেকজন অনেক সময় যেই টপিকগুলো বেশি মনে রাখতে হয় আর কি, সেগুলো নিয়ে ডিসকাস করতে পারো, বা দেয়ালে লিখে রাখতে পারো যে এই টপিকগুলো পড়তে হবে, বা এই টপিকগুলো বেশি কঠিন, এরকম করতে পারো। হ্যাঁ, সবসময় পড়াশোনা একটা ভিতরে থাকতে হবে। এমনি এমনি আসলে কেউ মেডিকেলে চান্স পায় না, সেটা খুব রেয়ার কেস যে হঠাৎ করে পরীক্ষা দিলা চান্স হয়ে গেলো। এটা করলে তুমি নিজেরই ক্ষতি, কারণ এখানে মেডিকেলে আইসাও তুমি যে খুব ভালো করবে এমনও না। হ্যাঁ, তোমার অবশ্যই এই পরিশ্রমের আগে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই মেডিকেলে এসে পরিশ্রম করতে পারবা। হ্যাঁ, এখন এই যে ইন্টারের এক একটা পরীক্ষার তুলনায় মেডিকেলের যে আমি পরীক্ষা দিই, আজকেও আমি একটা পরীক্ষা দিয়ে এসেছি, এইগুলা 10 গুণ বেশি কঠিন। হ্যাঁ, যদি কঠিনতার চিন্তা করি, এবং ধৈর্য, এখানে পড়াশোনার বাইরে অনেক কিছু আছে, ধৈর্য মানে রাখতে হয়, এবং হচ্ছে গিয়ে এক একটা যেইটাই পড়ি এটা মাথার ভিতর রেখে তারপর গিয়ে ভাইভা দিতে হয়। তো এই বিষয়গুলো তো আগে করে আসছি, তাই না? তো এখন তো সহজ লাগবেই। তো সেম কাহিনী, এখন তোমরা যদি হুট করে দিকে চান্স হয়ে যায় তাহলে তোমাদের জন্য আর ক্ষতি, তুমি ভালো ডাক্তার হতে পারবে না। তখন কেমন লাগবে নিজের মা বাবাকে যদি চিকিৎসা করতে না পারো? তো এক্ষেত্রে অবশ্যই ইন্টারে খুব ভালো করে পড়ো। মনে করো যে মেডিকেলে আছো, তো ওই আমরা এখন মেডিকেলে যে আমরা এখন মেডিকেলে যে প্রস্তুতিটা নিচ্ছি, সরি, আমরা এখন মেডিকেলে যে পড়াশোনাটা করছি, এটা যদি মেডিকেলে প্রস্তুতিতে দিতাম তাহলে হয়তো বা আরও একবারে টপ 10-এর মধ্যে থাকতাম। আমি বর্তমানে ওসমানী মেডিকেল আছি, খুব খারাপ না, বিভাগীয় পর্যায়ে বাংলাদেশের টপ 5 মেডিকেলের মধ্যে একটা। তো জাস্ট বলতেছি আর কি কথার কথা। তো এখন কথা হচ্ছে যে কোচিং ব্যাপারটা গেল, এখন কিছু পড়াশোনায় চলে আসি যে মেডিকেলে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসে বেশি। এটা তোমরা হয়তোবা কোয়েশ্চেন করো, এবং না করলেও আমি নিজে বলতেছি যে এটা জানার দরকার, জানা উচিত যে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসে বেশি। তো একজন মেডিকেলিয়ান যদি একজন স্টুডেন্ট যদি প্রশ্ন ব্যাংকটা খুব ভালোভাবে পড়ে এবং চারটা ওই যে অ্যানালাইসিস করে, তখন সে বুঝে যায় যে কোথা থেকে প্রশ্ন বেশি আসে। দেখবা যে বিভিন্ন তথ্যমূলক প্রশ্ন বেশিরভাগ প্রশ্নই দেখবা হুবহু বইয়ের লাইন থেকে আসে, প্রায় 50 থেকে 60টা একবার হুবহু লাইন থেকে আসে। আর কিছু ওরা লাইন থেকে না দিয়ে ওরা বইয়ে আছে, সবই বইয়ে আছে, হয়তোবা একজন রাইটারের বইয়ে নাই, অন্য আরেকটা রাইটারের বই আছে যেগুলো থাকবে না, কিন্তু বইয়ে সবই থাকে। এবং ওইরকম বললাম যে 50 থেকে 60টা হুবহু বই থেকে তুলে ধরে, এবং বইয়ে যা আছে বোল্ড করা লাইন থেকেও দেয়। এবং বেশিরভাগ প্রশ্ন আসে ওই ব্যতিক্রম থেকে আসে, তারপরে গুরুত্বপূর্ণ যে তথ্যাবলী থাকে সেখান থেকে, বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এইচএসসি বোর্ডের, সেখান থেকেও চলে আসতে পারে। আবার বিগত সালের প্রশ্ন রিপিট খুব একটা হয় না, তবে যেটা হয় হচ্ছে যে অপশনগুলো থাকে, যে ওই অপশনগুলো থেকে আসে, বেশিরভাগই আসে। আমি দেখেছি যে অনেক প্রশ্ন, বেশিরভাগ না, অনেক প্রশ্নই আসে আর কি ওখান থেকেও। এবং ওইগুলো পড়লে ওই টপিকগুলাই, হ্যাঁ, যেমন ধরো পজিটিভ দিকটা আসছে, আবার নেগেটিভ দিকটা আসতে পারে, এরকম। তাই নিচের কোনটা বেশি কাজ করে এরকম প্রশ্ন থাকে, এবং পরবর্তী বছরে দেখে চলে আসতে পারে এমনও যে নিচের কোনটা কম কাজ করে, এরকম বিপরীত দিকটা চলে আসে। এবং বই থেকে আসে, এটা চিন্তার কোনো বিষয় না যে না জানি কোথা থেকে চলে আসে। কিছু প্রশ্ন থাকবেই, এটা যদি কঠিন না করে তাহলে তো সবাই সেম মার্কস পেয়ে যাবে, তাই না? তো কিছু প্রশ্নের জন্য তো সহজগুলো ভুল করা যাবে না। 100টা এমসিকিউর মধ্যে আমি বলি, 100টা এমসিকিউর মধ্যে 60টা মোটামুটি সবাই পারার মতো আসে, বাকি 20টা পারতে গেলেই তোমার
বা 20-30টা পারতে গেলে তোমার অনেক স্টাডি করতে হবে, এরকম আমি যা যা বলতেছি এরকম এইগুলো করতে হবে তোমার। ঠিক আছে? তো তাহলে ভালো করে পড়বা, যাতে ওরকম যে 50 থেকে 60টা ইজি আসে একবারে। ও আচ্ছা, আরেকটা বিষয় এখানে অ্যাড করি নাই, সেটা হচ্ছে অনুশীলনীর এমসিকিউ। এটা একবারে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। একটা বইয়ের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অনুশীলনী এমসিকিউ, এবং তুমি যদি কোচিংয়ে ভর্তি না হও তাহলে কিন্তু তুমি ওই বইটা পাচ্ছ না। ওরা অনুশীলনীর প্রশ্ন ব্যাংক দেওয়া থাকে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সব রাইটারের এমসিকিউ দিয়ে রাখে আর কি, চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, ধরো একটা চ্যাপ্টারের নাম থাকবে, এখানে সব অনুশীলনী যা আছে সব রাইটারের বইয়ে সব এখানে দেওয়া থাকে, এবং ওইখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। কেমিস্ট্রির ক্ষেত্রে তো একবারে 25টার মধ্যে 22 থেকে 23টা প্রত্যেক বছরই আসতেছে অনুশীলনী থেকে। এখন অনুশীলনীর প্রশ্ন হচ্ছে অনেক বেশি, তোমার 5000-6000 প্রশ্ন, তাহলে এগুলা পড়ে কমন পাবেই এখান থেকে। তো এগুলো পরে আসলে মনে থাকবে না সব, তো এই জন্য মেন বই পড়তে হয়, তারপরে মনে রাখা যায় আর কি। তো অনুশীলনী থেকে আসে। এবং ইংলিশ দিকে ওইটা একটু নন সিলেক্টিভ, এটা সিলেক্টিভ নাম। যেমন ইংলিশের ক্ষেত্রে কী কী টপিকে আসে, এইগুলো হয়তো বা এই ভিডিওতে বললে অনেক আরও বেশি বড় হয়ে যাবে, তারপর একটু ছোট করে বলে দিই। আর ডেডিকেটেড ভিডিও আছে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। ইংলিশের ক্ষেত্রে তোমার 10 থেকে 12টা টপিক আছে, হ্যাঁ। সিনোনিম এন্টোনিম তো আছেই, তারপরে হচ্ছে ফ্রেজ, ক্লজ, হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরকম টপিক থেকে, ট্রান্সলেশন থেকে আছে। তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন শব্দের যে ভুল থাকে আর কি, একটা শব্দের মধ্যে এই ভুলগুলো সঠিক করতে হয়, এরকম অনেক টপিক থেকে আসে। আর সাধারণ জ্ঞানের সিলেবাসটা যদি একটু বলি, তাহলে হচ্ছে এটা হচ্ছে এই বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এখান থেকে আসে প্রত্যেক বছর প্রশ্ন। হয়তো বা 1-2টা প্রশ্ন এর বাইরে আসে, যেমন হচ্ছে বাংলাদেশের ইতিহাস তো আছেই, এবং বাংলাদেশের যে কালচারগুলা বা বাংলাদেশের যেগুলো আছে নদ নদী খাল বিল, এগুলো একটু পড়তে হয়, টুকটাক পড়ে রাখতে হয়, ইজি আসে, এত কঠিন আসে না। আর রিসেন্ট বললাম তো, রিসেন্ট চিকিৎসা সম্পর্কে যেই তথ্যগুলো আসে এখান থেকে চলে আসে, বা অনেক সময় খেলাধুলা থেকেও চলে আসে 1-2টা, একটা আসতে পারে। কিন্তু বেশিরভাগ আসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং ইতিহাস বাংলাদেশের, শুধু বাংলাদেশের, এর বাইরে না। ঠিক আছে? আচ্ছা, বেশিরভাগ অনেক সময় ভাস্কর্য বা আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কি কি বলছেন, মানে অনেকে অনেক মানে তথ্য দিছে অনেক বইয়ে বা রেফারেন্স, এগুলা সম্পর্কে পড়তে হয় আর কি, এগুলো আসে বেশি। আচ্ছা, এখন হচ্ছে যে কি কি স্ট্র্যাটেজি তুমি অবলম্বন করতে পারো মেডিকেল ভর্তি পরীক্ষায়। কি কি স্ট্র্যাটেজি, এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি সবাই পড়বে কিন্তু সবার চান্স হবে না, কিন্তু যে ভালোভাবে মানে এক্সেপশন ওয়েতে পড়তে পারবে বা নিজের মতো করে পড়তে পারে, তার হবেই সঠিকভাবে পড়লে। যেমন এখন কাউকে আসলে অনুসরণ করার দরকার নাই যে সে এভাবে পড়ছে তুমি এভাবে পড়বো, এমনটার না। তুমি নিজের মধ্যে এটা সীমাবদ্ধ রাখো। হ্যাঁ, আমি এই যে আমার অভিজ্ঞতাগুলো অনেক সময় শেয়ার করতেছি, এগুলো যে করতে হবে এমন না আবার। হ্যাঁ, তো তুমি নিজের মতো করে অনেক কিছু সাজিয়ে নিতে পারো এই রেগুলার আঙ্গিকে। যেমন হচ্ছে ধরো যে তুমি কোনটাতে ফিল করো, বা তুমি কি ডেলি, ধরো ডেলি 3 থেকে 4টা চ্যাপ্টার পড়তাম, তো তুমি নাও তো পড়তে পারো, এর থেকে বেশিও পড়তে পারো, কমও পড়তে পারো। বাট আমি তো এই স্ট্র্যাটেজিটা আমি বলে দিলাম, ঠিক আছে? এটা এখন ফলো করতে পারো যে তুমি 3 ঘন্টা এই সাবজেক্টের এই চ্যাপ্টার পড়বা, বাকি 3 ঘন্টা অন্য সাবজেক্টের অন্য একটা চ্যাপ্টার, এইভাবে করে। এভাবে আমি যেহেতু পড়ছি, তোমরা এইভাবে পড়তে পারো। এখন ইন্ডিভিজুয়ালি তো এটা ভেরিয়েশন আছে, তো এটার ক্ষেত্রে আমি একটু হেল্প করতে পারি, সেটা হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ডিসক্রিপশনে বা কমেন্টে পেয়ে যাবা, আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারো। আমি যতটুকু হেল্প করতে পারি, তোমার ইন্ডিভিজুয়াল আসলে কী কী সমস্যা আছে সেগুলো সম্পর্কে আমি চাইলে চেষ্টা করতে পারি যে তোমাকে কিছু হেল্প করার। আচ্ছা, তো এই গেল। এখন হচ্ছে নতুন আরো টপিক আছে, যেমন এই এক্সাম বেসের কথা তো আগেই বলছি যে এক্সাম বেসে ভর্তি হলে এটা খুব ভালো একটা জিনিস। বিভিন্ন প্রশ্ন পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার, একটা চ্যাপ্টার থেকে তুমি যদি 10টা এক্সাম দাও, তখন কিন্তু ওই চ্যাপ্টারের সব এমসিকিউ হয়ে যায়, এবং এগুলো পরীক্ষাতে আসলে ইজিলি পারবা। যেগুলো ভুল হয় বেশি, সেগুলোতে আরো বেশি গুরুত্ব দিবা। ঠিক আছে? যেগুলো ভুল হয় এগুলোতে বেশি গুরুত্ব দিলে হয় কি যে তুমি নেক্সট টাইম যদি কোনো এক্সামে ভুল হয়, বা মূল ভর্তি পরীক্ষায় যদি ভুল হয়, তারপর ওই যে তোমার মনে পড়তে যায় তুমি না এটা আগে কখনো একবার পড়ছিলাম। ঠিক আছে? তো আমি এটা বেশি করতাম, বেশিরভাগই ভুলগুলো বেশি পড়তাম আর কি। ওকে, এখন হচ্ছে একটা বই কিভাবে পড়বা, এটা কি দাগিয়ে পড়বা নাকি আগে থেকে যে দাগানো ছিল সেগুলো পড়বা, এরকমটা। তো তুমি ইন্টারেস্ট যদি দাগিয়ে থাকো তাহলে তো ভালোই। তো দাগিয়েছো, এখন নিজের মতো করে দাগাইলেও অনেক সময় প্রবলেম হয় যে তুমি আসলে কোনগুলো দাগাইছো সেটা জানো না। তো কথা হচ্ছে যে তোমরা
আহ, চেষ্টা করবা যে একটা কোচিং থেকে যে দাগিয়ে দেয় আহ, ওই দাগানো বইগুলা ফলো করার জন্য। এবং আমার কাছে অলরেডি দাগানো বই আছে, চাইলে কিন্তু আমাকে নক করতে পারো, আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, দাগানো বই পিডিএফ দিয়ে দিতে পারবো, ওইগুলো দেখে দেখে দাগাইতে পারো। চেষ্টা করবা যখন দাগ মানে শুধু দাগে যায় না, কখনোই না, এটা কখনোই আমি একজন স্টুডেন্টকে বলি না যে এভাবে তুমি পিডিএফ দেখে দেখে দাগিয়ে গেলে, এরকম না। যখন তুমি একটা চ্যাপ্টার পড়বা তখন দাগাবা, এমনিতে আগে থেকে দাগিয়ে রাখার কোনো কিছু নাই। এবং আহ, অনেক সময় হয় এরকম, আমি নিজেই বলেছি অনেক স্টুডেন্টকে, যারা তাদেরকে আমি টিউশনি পড়িয়েতাম, তাদেরকে এরকম বলতাম যে আমি যেদিন যাব পড়াইতে, ওর আগের দিন যাতে ও দাগিয়ে রাখে, বা ও তো অবশ্যই পড়বে, হ্যাঁ তাই না? তো আমার দ্বারাতে ও পড়ে, তো সেক্ষেত্রে আগে থেকে যদি ও দাগিয়ে রাখে তাহলে একটু হলেও ওর ধারণা নিয়ে রাখে যখন দাগায়। এবং আমি এটা বলে আসি যে তুমি পরে পরে অ্যাটলিস্ট রিডিং পরে পরে হলেও দাগাইও। তো তোমরা এই কাজটা করো, মানে পড়বা আর দাগাবা এরকম ভাবে। এমন হয় না যে শুধু দাগিয়ে গেলা, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে না এটা ইম্পর্টেন্ট, যেহেতু এটা অনেক সময় সবুজ কালি এবং অনেক সময় লাল কালি দিয়ে দাগানো হয়, লাল কালিগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো তোমরা এইভাবে দাগাবা এবং পড়বা, দাগিয়ে পড়াটা ভালো। হ্যাঁ, শুধু তাহলে তো মানে আমাদের ব্রেন এভাবে কাজ করে যে আমরা যেটাকে বেশি দেখি সেটাকে একটু মনে রাখি বেশি, অ্যাবজর্ব করবি বেশি। ঠিক আছে, তো এক্ষেত্রে যদি দাগিয়ে রাখো, যে ইম্পর্টেন্টগুলো যদি দাগিয়ে রাখো, এমন না যে সব দাগিয়ে ফেললে বইয়ের, এরকম তো হবে না। ইম্পর্টেন্টগুলোই দাগাবা এবং সেক্ষেত্রে এইগুলো তোমার রিফ্লেক্স হবে বেশি আর কি তোমার। ঠিক আছে, আচ্ছা, অনুশীলনী মাস্ট এগুলোও বললাম। নতুন এডিশনের বই কি পড়বো, হ্যাঁ এটাও বললাম যে পুরাতনগুলোও চলতে পারে। এবং নতুন যদি খুব বেশি সমস্যা না হয় বা বইয়ের অবস্থা যদি খুব বাজে না হয় তোমার, তাহলে নতুন আহ, মানে কেনাটা দরকার নাই। আর যদি বইয়ের অবস্থা খুব বাজে হয় তখন নতুন কিনবা, নতুন এডিশন। ওকে, আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আমি পাই অ্যাডমিশনের সময়, সেটা হচ্ছে যে কোচিংয়ে কত মার্কস পেলে ভালো? কোচিংয়ে কত মার্কস পেলে তুমি তখন বুঝতে পারবে যে না তোমার আহ, এখন প্রিপারেশনটা ভালো একটা পর্যায়ে আছে। যদিও একটু আগে আমি একটু হিন্টস দিলাম এটা সম্পর্কে, তবে আমার কাছে মনে হয় একজন স্টুডেন্ট যখন কোচিংয়ে 100 নম্বরে এক্সাম দেবে, মেডিকেল ওয়াইজ আর কি, মানে ফুল একবারে জিকে ইংলিশ সহ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলোর উপর যখন সে 100 নম্বরে এক্সাম দেয়, মডেল টেস্ট যেটাকে বলে, তখন এখান থেকে তোমার যে একবারে 90-এর উপরে পেতে হবে এরকমটা একবার দরকার নাই, যে সবসময় যে 90-এর উপর পেতে হবে এমন না। তবে মডারেট একটা নাম্বার অবশ্যই তোমার পেতে হবে, 85 প্লাস নাম্বার এরকমটা পেতেই হবে। আমি যেটা হইতো, আমি 80 থেকে 95 এর ভিতরে পাইতাম। হ্যাঁ, হঠাৎই 80-র নিচে আসতো যেদিন আমার কোনো কারণে একটু কম পড়া হয়। তবে যাতে তোমাদের মানে প্রত্যেকটা পরীক্ষারই যাতে এরকম 80-র উপরে থাকতে হবে। 50 আমি নর্মালি বলি, এখন সবাই তাহলে কমটা বললে তো সমস্যা, তো আমি বলি যে 85-র উপরে যদি পাও তাহলে তোমার ভালো। সবসময় চেষ্টা করবো যে বেশি নাম্বার পাওয়ার জন্য। অনেকে এরকমটা বলে যে কোচিংয়ের মার্কস ডাজন্ট ম্যাটার, এরকমটা আসলে ভুল ধারণা। কোচিংয়ের মার্কস তোমাকে, তুমি যদি এখন 40 পাও সবগুলো পরীক্ষা, তাহলে কি তুমি ধরো যে তুমি যে যাই পরীক্ষা দিচ্ছ 100-র মধ্যে 40 পাইতেছো, 50 পাইতেছো, 60 পাইতেছো, সবসময় 60-এর উপরে যেতেই পারো না, তাহলে কি, দেখো তুমি একটা পরীক্ষাতে যদি 60-এর উপরে না যেতে পারো বা খুব কম যদি যাও, তাহলে তুমি কিভাবে আশা করো যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি 70-75 পাবা? তাহলে এটা সমস্যা না? অবশ্যই এটা সমস্যা। তো এক্ষেত্রে তোমাদের একটা টার্গেট থাকবে যে না, কোচিংয়ের যে শিডিউল ওইটা ফলো করবা, ওইভাবে হচ্ছে তুমি তোমার রোস্টার সাজাতে পারো। এবং যেদিন যেটার উপরে পরীক্ষা থাকে ওগুলো খুব ভালো করে পড়ে যাবা, যাতে অ্যাটলিস্ট তোমার 85-র উপরে পাও, 90-এর উপরে পাও, এরকম টার্গেট রাখবা। 100-র মধ্যে 100-ই পেতে হবে এমন না, সারা বাংলাদেশে কিছু স্টুডেন্ট পায় 95-এর উপরে বা 100 এরকম পায়। হ্যাঁ, অনেক সময় তাদেরও রেজাল্ট খারাপ হয়, কিন্তু এটা মনে করো পূর্ব অভিজ্ঞতা যদি থাকে যে আমার 100 কীভাবে পেতে হয় এটা যদি আমি জানি, তাহলে মূল ভর্তি পরীক্ষায় কিন্তু আমি 90 কীভাবে পেতে হয় এটা আমি অবশ্যই এটা অ্যান্সার করতে পারবো। সেক্ষেত্রে কোচিংয়ে বেশি নাম্বার পাওয়ার চেষ্টা করবা। এমন না যে শুধু কোচিংয়ের পড়াটা পড়তেছে এমন না, এটা এক বাক্যে বলে দিলে এবার অনেকে উল্টা ভাবতে পারে যে কোচিংয়ের জন্য পড়তেছি, এরকমটা না, আমি এরকমটা বুঝাই নাই। আমি বুঝাচ্ছি যে তোমার প্রিপারেশনটা যাতে হয়, ওইটাই তো কোচিংয়ে পরীক্ষা দেওয়া মানে কি, তোমার প্রিপারেশনটা কতটুকু হয়েছে এটা সম্পর্কে জানতে পারা। তো এই জন্য যে টপিকের উপর পরীক্ষা দেবে এটা খুব ভালো করে পড়া, ওটা A to Z অনুশীলনী প্রশ্ন ব্যাংক, এক্সট্রা কোনো প্রশ্ন
তারপর হচ্ছে বই তো রিডিং তো পড়লাই, এইভাবে যা আছে সবগুলো দিয়ে তারপর পরীক্ষা দিবা, দেখবা যে ভালোই নাম্বার পাবা। হ্যাঁ, দেখবা যে 80-র নিচে পাইলে একটু সমস্যা, তবে 80-র উপরে যদি তুমি পাও তাহলে ঠিক আছে, তুমি রাইট ট্র্যাকেই আসো। তবে একটু সিওরিটি রেখো যে 85-র উপরে পাই, এরকমটা একটা তোমার তোমার একটা আইডিয়ার মধ্যে রাখবা, তোমার একটা যে সীমা ওইটার মধ্যে রাখবা আর কি। এবং কোচিংয়ের নাম্বার যেহেতু হয়েছে, তাহলে আমরা একটা এখন এরপরে আমরা চলে যাব মূল যে ভর্তি পরীক্ষায়। তার আগে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে যে প্রশ্ন কতটুকু সলভ করা উচিত। তো এটার কোনো বাউন্ডারি নেই, ঠিক আছে? এমসিকিউ সলভ করবা, এটার কোনো বাউন্ডারি নাই, যত বেশি পারো তত এমসিকিউ সলভ করবা। একজন একজনের প্রস্তুতি এভাবেই নির্ধারিত হয় যে একজন আমি নিজে যে আসলে লাস্ট 1 মাসে মেবি 400 থেকে 450 এরকম পরীক্ষায় দিছি শুধু। তো সবগুলোতে তো আসলে 100 নম্বরের না, 50 নম্বরের ম্যাক্সিমাম ছিল। আমি যদি 50ও ধরি, হ্যাঁ 50 নম্বর করে ধরি, তাহলে কিন্তু হিসাব করে দেখো, তুমি 400 দিয়ে গুণ করে দেখো, একটা হিউজ পরিমাণ এমসিকিউ সলভ হয়ে গেছিলো। মোটামুটি 400 থেকে 450 এমসিকিউ পরীক্ষায় দিছি শুধু। তাহলে প্রশ্ন সলভের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব বুঝো, যে তুমি একটা চ্যাপ্টার থেকে যদি 3-4টা পরীক্ষা দাও বা 10টা পরীক্ষা দাও 100 নম্বরে করে বা 50 নম্বর করে, দেখবা ওখানে আর কিছু থাকবে না, তাই না? তো আবার সেমভাবে তুমি যদি পেপার ফাইনাল, যেমন প্রত্যেকটা সাবজেক্ট ফাইনাল, যেমন একটা ধরো বায়োলজি সাবজেক্টের পরীক্ষা দিবা 100 নম্বরের, বা পেপার ফাইনাল মানে ধরো বায়োলজি ফার্স্ট পেপারের পরীক্ষা দিবা, এরকম করতে করতে, এই জন্যই তো বলি যে বেশিরভাগ বেশি এমসিকিউ সলভ করার জন্য বেশি পরিমাণ যে কোচিং আছে, কোচিংয়ে ভর্তি হও, তাহলে তোমার জন্য ভালো হবে। তুমি প্রশ্ন ইজিলি পেয়ে যাচ্ছ, এবং তুমি একটা এক্সপোজার হবা, দেখবা যে তুমি সবসময় ধরো যে তুমি যেটাতে পড়ো আর যে কোচিংয়ে, ওইটারই এক্সাম দিলা, আবার অন্য একটা কোচিংয়ে এক্সাম দিলে আবার কম নাম্বার পাও। তো ডিফারেন্সটা খুব বেশি যাতে না হয়, তখন কিন্তু তোমার একটা অভিজ্ঞতা হবে, তুমি এক্সপোজার হবে একটা নতুন কিছুর সাথে। তো এই জন্য তোমার বেশি বেশি প্রশ্ন সলভ করো, পাশাপাশি বেশি বেশি পরীক্ষা দাও, এটা খুবই দরকারি। এটা দিবা, এবং এটা এখন থেকে অভ্যাস করো। যদি তুমি ইন্টারে পড়ে থাকো, এখন থেকে অভ্যাস করতে পারো বেশি বেশি পরীক্ষা দেওয়ার। তো এই জন্য কোচিংয়ে যেহেতু আসছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি জানি না এই 1 ঘন্টা 57 মিনিট হয়ে যাচ্ছে প্রায়, তো 57 মিনিটে এসে এটা কেউ দেখছে কিনা, তবে এটা আগে বলা উচিত ছিল যে কোচিংয়ের যে পড়াটা, সেটার ক্ষেত্রে ভালো করতে হলে কি করা উচিত। প্রথমে হচ্ছে কখন ভর্তি হওয়া উচিত কোচিংয়ে, এটা বলা হয় নাই আগে। তো এখানে মাঝখানে একটু ইন্টারাপশন হয়েছে, যেহেতু ভিডিওটা আনকাট হবে তাই আমি এডিট করতে পারি না। তো যাই হোক, কখন ভর্তি হতে হবে? ভর্তি হতে হবে হচ্ছে যে আমি মনে করি ইন্টারে থেকে ভর্তি হওয়াটা ভালো কোচিংয়ে, মেডিকেল কোচিংয়ে। ইন্টারে বলতে একবার শুরু থেকে না, ধরো যে 1 বছর বা 6-7-8 মাস যাওয়ার পরে আর কি ভর্তি হওয়াটাই ভালো সবসময়। তুমি তখন সেকেন্ড ইয়ারে উঠবা, আমি বিশ্বাস করি যে তুমি সেকেন্ড ইয়ারে উঠেই কোচিংয়ে ভর্তি হয়ে যাও। যদি মেডিকেল তোমার টার্গেট থাকে কোচিংয়ে ভর্তি হয়ে যাও মেডিকেলে, তখন থেকে তুমি বই পাবা এবং বিভিন্ন পরীক্ষা দিতে পারবা। টাকা ওই সময় নিয়ে লাগে, পরে 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 প্রয়োজনে বেশি টাকা দিয়ে ভর্তি হয়, প্রথমে তো অফার থাকে। তো তোমার যেটা, তুমি আগে থেকে একটা ডিসিশন নিয়ে তোমার পরিবারের সাথে বা তোমার বন্ধু বান্ধবদের সাথে এরকম ডিসিশন নিয়ে তুমি ভালো একটা কোচিংয়ে ভর্তি হয়ে যাও, যেটা তোমার বাসা থেকে কাছে হয়। তো সেক্ষেত্রে তুমি কিন্তু উপকার হবে। আমি যেটা মিস করছি আর কি, আমার ওই একটা ভুল ছিল আমার ইন্টার জীবনে, এটা একটা বড় ভুল ছিল যে আমি কেন আগে ভর্তি হয় নাই কোচিংয়ে। পরে ভর্তি হয়ে কিন্তু এটা আমার খারাপ লাগছে, কারণ আমি যে পরীক্ষাগুলো দিই দেখি যে সেই পরীক্ষাগুলোতে আমি অনেক ভালো পড়াশোনা করেও যত মার্কস পাচ্ছি, আমারই পাশের বন্ধুরা, আমার কাছের না, আমি যাদেরকে নতুন যে ফ্রেন্ডগুলো হয়েছে, তারা আবার ওই একটু কম পড়েও হয়তো আমার থেকে বেশি নাম্বার পায়। পরে আমি এটা একদিন জিজ্ঞাসা করছি কেন, কারণ বলছে যে এইগুলো তো প্রায় এই সেম না, এরকম প্রশ্নের পরীক্ষা তো আমি আরও আগেও দিছি। আমি বলছি কীভাবে? বলে যে আগে তো ভর্তি হয়েছি কোচিংয়ে, অন্য একটা কোচিংয়ে বা এই কোচিংয়েও হয়তো বা ভর্তি হয়েছে। তো এই বিষয়গুলো আমি তাদের কাছ থেকে যখন শুনি, তখন আমার না, আমিও তখন ভাবছি যে না, আমার আগে কেন ভর্তি, আমি কেন আগে ভর্তি হই নাই, তখন এটা আমার জন্য খারাপ লাগছিল। এবং আমার বিভিন্ন জুনিয়র যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, তখন আমি এটা তাদেরকে সাজেশন দিই যে যাতে সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে যায়। এক্ষেত্রে তোমারও একটা ভালো উপকার হবে আর কি। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম, মেইন
আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার ধরো সময় চলে আসছে, ঠিক এক সপ্তাহ আগে কী করবা বা ওই সময় চলে যাচ্ছি। তো চেষ্টা করবে যাতে পড়াটা গুছিয়ে ফেলো। যেমন তুমি চাইলে কিন্তু 1 মাস আগেই, হ্যাঁ, মেডিকেল ভর্তি পরীক্ষার 1 মাস আগে তোমার পড়াটা মোটামুটি ভালোভাবে পড়াশোনা হয়ে যায়। এরপরে শুধু বারবার রিভাইজ দিবা, রিভাইজ বারবার, যত বেশি রিভাইজ দিবা ততই তোমার জন্য ভালো হবে। পরীক্ষার 1 সপ্তাহ আগে গিয়ে দেখবা যে তোমার আর কিছু ভালো লাগছে না। তোমার যদি দেখো যে খুব ভালো প্রস্তুতি হয়েছে, তখনই দেখবা যে তোমার আসলে কিছু ভালো লাগতেছে না। তুমি মনে চাইবে, আমার যেটা হয়েছে যে আমার না, সবারই হয় এরকম, মনে হচ্ছে যে কিছুদিনের ভিতরে পরীক্ষা হয়ে যাইলেই ভালো, এবং তুমি দেখবা ঘুমাতে পারছো না ঠিক মতো, বা ঘুমাচ্ছ, পরে দেখবা হঠাৎ করে সজাগ হয়েছো কখনো, দেখবা যে তুমি স্বপ্নে দেখবা যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতেছো। এরকম চিন্তায় থাকতে হবে। তোমার একটা জিনিসের প্রতি তোমার আকাঙ্ক্ষা থাকলে সেটা প্রকাশ পেতে হবে, তো তাই না? শুধু আকাঙ্ক্ষা আছে, আমি আমি মেডিকেলে চান্স পাবো, এটা তুমি মনের ভিতরে রাখলা, কিন্তু আলটিমেটলি তোমার ওইটা তোমার আসলে তুমি প্রকাশ করতে পারলো না, যে ওই চান্স পেতে গেলে তোমাদের খুব ভালো পরিশ্রম করতে হয়, এটা তুমি বিশ্বাস করো না। তো সোহাগ ভাই এরকম একটা বিষয় নিয়ে ভিডিও করছিল, তোমরা চাইলে দেখতে পারো ওনার। তো এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে পরীক্ষার 1 সপ্তাহ আগে তো এরকম মনে হবে তোমার, এবং তখন এর প্রস্তুতিটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এবং ধৈর্য খুবই ইম্পর্টেন্ট। মেডিকেল চান্স পেতে গেলে ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট। তোমার সবসময় একটা ধৈর্যর ভিতরে থাকতে হয়, যেই মনে হচ্ছে না আমার দ্বারা কিছু হবে না, এটা হলে হবে না। তারপরে তোমার বিভিন্ন ভয় থাকতে পারে, এই সারা বাংলাদেশে পরীক্ষা দিচ্ছে, আমার কি চান্স হবে কি না, এগুলা শুরুতেই বলা দরকার ছিল। এগুলো তুমি একবারে বাদ দিয়ে দিবা, প্রথমেই বাদ দিয়ে দিবা, ঠিক আছে? এবং তোমার নিজের প্রতি বিশ্বাস রাখো। তোমার নিজের প্রতি বিশ্বাস রাখাটা ঠিক উচিত, যে যে আমার চান্স হবে, এরকমভাবেই তুমি যদি এগিয়ে যাচ্ছ। এখন তোমার যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে, আবার ওভার কনফিডেন্ট হলে হবে না। বেশি, অনেক কাছে বেশি পণ্ডিতি করে বলা যায় আমার তো চান্স হবে, এখন কম পড়লে চলো, এরকমটা করলে হবে না। এটা সবার হয়ে আসছে, সবাই এরকমই। আমি যেরকম বললাম যে সবার পড়াশোনাটা অনেক সময় সেম হয়ে যায়, ঠিক আছে? সবাই সেম এক জায়গায়, সেটা হচ্ছে যে পড়াশোনা করে সবাই। হয়তোবা অনেকের স্ট্র্যাটেজি ভিন্ন হতে পারে, কারণ কেউ বাসা নিয়ে থাকে, কেউ মেসে থাকে, কেউ ফ্রেন্ডরা মিলে থাকে, তাই না? কেউ হোস্টেলে থাকে। তো সবার লাইফটা আসলে সেম না, কিন্তু পড়াশোনাটা সবাই করে। ওকে, আমি আসলে এখানে বেশি মোটিভেশন দিয়ে দিচ্ছি, মোটিভেশন আসলে উদ্দেশ্য না, আমি চাচ্ছি তথ্যমূলক একটা ভিডিও করার জন্য। তো এখন হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট, ওই মেডিকেল ভর্তি পরীক্ষার দিন টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবা, এটার জন্যই আসলে বেশি পরীক্ষা দেওয়া উচিত, ঠিক আছে? এটার জন্য এখন বেশি বেশি পরীক্ষা দাও, দেখবা যে তোমার পরবর্তীতে তোমার কাজে লাগবে। যেমন তুমি একটা 100 নম্বরের এক্সাম, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা তো 60 নম্বরে দেয়, 60 মিনিটে দেয়। তুমি চেষ্টা করবা যাতে এই মানে কোচিংয়ের এক্সামগুলো 100 নম্বরে, সেগুলোতে যাতে তোমার 60 মিনিটের জায়গায় 40 মিনিটে হয়ে যায়, সর্বোচ্চ 40 মিনিট, এর উপরে যাওয়া যাবে না। ওকে, হয়তো বা কিছু এক্সাম তুমি যখন খুব ভালোভাবে না, এখন আমার একটা ভালো মার্কস পাইতে হবে, তাহলে তুমি 50 মিনিট, 55 মিনিট দিতে পারো, 55 মিনিটের উপরে যাতে না যায়, ঠিক আছে? কারণ ওইখানে সময় যে কীভাবে যায়, আমার অভিজ্ঞতা যদি শেয়ার করি, একটু বলে দেই। আমি এটা নিয়ে অন্য একটা ভিডিওতে বলেছি, ওইটা দেখো, আমি কমেন্টে দিয়ে দিব যে আমার মেডিকেলের ওই দিনটার অভিজ্ঞতা। এটা নিয়ে যদি বলতে চাই তাহলে অনেক কিছু বলা যাবে, একটু জাস্ট বলে দিই। আমি যখন প্রশ্ন নিয়েছি, প্রথম দিকে কিছু প্রশ্ন আমি পারি নাই, তবে হয়তো ইংলিশগুলো পড়ছে, তো ইংলিশগুলো একটু কঠিন লাগে আর কি, স্বাভাবিকভাবে, আমরা তো বাঙালি, সহজগুলো কঠিন মনে হয়েছিল। তখন আমার একটা কীরকম আসছে, পরে আমি আবার ঠিক হয়ে গেছি, এবং আমার প্রশ্ন মানে আমার নিজের নাম, রেজিস্ট্রেশন রোল, এগুলো লিখতে লিখতে মোটামুটি 5 মিনিট সময় চলে গেছে। 5 মিনিট মানে 5 ঘন্টার মতো লাগছে, ঠিক আছে? মানে আমার নিজের কাছে যেই মূল্যবান আর কি। এবং হয়তো বা 5 মিনিট একবারে 10 সেকেন্ডের মতোই উড়ে গেছে, কিন্তু এমনিতে গুরুত্বপূর্ণ একবার 5 ঘন্টার মতো। এরপরে আমি পরীক্ষা দিই, শুরু করার পরে প্রথম 30 মিনিটে দেখি যে আমার বেশি প্রশ্ন দাগানো হয় নাই। এখন ঠিক মনে আসতেছে না, আমি এটা নিয়ে যেহেতু ভিডিও বলছি, বলবো অনেক সময়, হ্যাঁ, অন্য এক সময়। তো পরে দেখি যে বাকি 30 মিনিটে আমার অনেক বেশি, প্রায় 60-70টা দাগাইতে হয়, ঠিক আছে? প্রথম 30 মিনিটে আমার যতটুকু বিশ্বাস যে 29টা দাগাইছিলাম 30 মিনিটে, মানে 50টার মধ্যে 29টা পারছি আর কি, একবার শিওর, আর 21টা দাগাইনি আর কি প্রথম 30 মিনিটে, এরকম আর কি। পরের 30 মিনিট বাকি আমার, বাকি হচ্ছে 70টা। 70টা আমাদের 70টায় যে দাগাবো এমন না, কিন্তু সবগুলো তো দেখতে হবে, তাই না? এবং পরে মানে আবার চিন্তা করারও তো সময় নেই, যা পারো তাই লিখতে হবে, এখানে চিন্তা করবা, নেক্সট আরও ভুল হবে বেশি, এইটা ভেবে। এবং আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করে
প্রায় 1 মিনিটের মতো একটু চুপচাপ ছিলাম, যেহেতু পাশে জানালা ছিল এবং আমি ময়মনসিংহ টেকনিক্যালে পরীক্ষা দিয়েছিলাম। তো পাশে জানালা ছিল, জানালার দিকে তাকিয়ে তারপর একটু শান্ত হয়ে তারপর আবার পরীক্ষা দিয়েছি এবং সবগুলাই মোটামুটি তখন কমন পড়ছিল আর কি। পরবর্তী 50টার মধ্যে প্রায় 45টা আমি দাগাইছিলাম, আর আগের 50টার মধ্যে 29টা দাগাইছিলাম। তো মোটামুটি ওইদিকে 21 আর পরের 5টা, এরকম মোটামুটি 26টার মতো ছিল লাস্ট 7-8 মিনিটে। পরে সবগুলো তো দাগাই নাই, ঠিক মনে হয় 95 থেকে 96টা দাগাইছিলাম, ঠিক আছে, এরকম। তো এখন কথা হচ্ছে যে তোমাদের টাইম ম্যানেজমেন্ট, তো ওইটাই বলছিলাম যে কোচিংয়ের পরীক্ষাতে যাতে 40 থেকে 50 মিনিটের মধ্যে ভিতরেই তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যায়, আর বাকি টাইমগুলোতে মানে এটা তোমার মানে তুমি অ্যাবজর্ব হয়ে, মানে এটার কি বলে এটাকে, তুমি এক্সপোজার হয়ে যাবে এটার প্রতি, ঠিক আছে, একটা অভিজ্ঞতা হয়ে যাবে তোমার, যে তুমি আগে থেকে 50 মিনিটে পরীক্ষা দাও, ওই মেডিকেল মূল ভর্তি পরীক্ষায় একটু কম, মানে তখন একটু দেখবা যে 10 মিনিট এক্সট্রা পাইতেছো এমন মনে হবে আর কি তোমার কাছে, যেহেতু আগে থেকে পরীক্ষা দাও 50 মিনিটে। তো এটা আর কি তোমাকে একটা এক্সট্রা সুবিধা দিবে আর কি। এখন কথা হচ্ছে যে কয়টা দাগাইতে হবে, কয়টা এমসিকিউ দাগাইতে হবে, এটা অনেকে খুব প্রশ্ন করো। তো দেখো, তুমি জয়টা পারো ওইটাই দাগাবা, কিন্তু সর্বনিম্ন যাতে না হয় কতটুক, আর সর্বোচ্চ যাতে না হয় 100টার মধ্যে 100টাও যাতে না হয়, আর সর্বনিম্ন কয়টা দাগাবা এটা একটু বলি। দেখো, যদি এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী যদি চান্স পেতেই চাও, মিনিমাম 85টা দাগাইতেই হবে, মিনিমাম, ঠিক আছে। তবে আমি কাউকে 85টা দাগাইতে বলি না, আমি মিনিমাম 90টা দাগাইতে বলি, ঠিক আছে। 85টা দাগেই অনেকে চান্স পায়, কিন্তু আমি বলি যে 90টা দাগাও, অ্যাটলিস্ট 90টা দাগাও। এরপর যত পারো, যে অনেক সময় আসে না যে আমাদের 2টাই হবে অ্যান্সার, ওইগুলোর মধ্যে দাগিয়ে ফেলো, সমস্যা নেই। 4টা অপশনের মধ্যে 2টা ধরো, এইটাও আনসার মনে হচ্ছে, আবার ওইটাও আনসার মনে হচ্ছে, তাহলে তোমার যেটা তোমার কাছে একটু বেশি মনে হচ্ছে, এবং চিন্তা করার তো আসলে টাইম থাকে না, ঠিক আছে, তো তখন তুমি দাগিয়ে ফেলো। সম্ভাবনাময় যেটা 50% থাকে অ্যাটলিস্ট ওইটা দাগাইতে পারো। এবং একদম যেগুলো একবারে টাচের বাইরে, যেগুলো কখনোই পড়ো না, এগুলো দাগানোর কোনো দরকার নেই, কোনো মানে হয় না। কিন্তু যেগুলো তুমি একবার হলেও পড়ছো মনে হচ্ছে এবং এটা পারবা, এরকম দাগাবা। আমি এরকমটা করছি। তবে আমাদের প্রশ্নটা একটু সহজ ছিল, মোটামুটি সবগুলো পারার মতোই ছিল। যেগুলো ভুল হয়েছে আমার, সেগুলা অনিচ্ছাকৃতই আর কি, মানে ওই প্রেশারে পড়ে, বা ওই ওই পরীক্ষার মতো আসলে প্রেশার মনে হয় না আর কি, ঠিক আছে। এই 1 ঘন্টার ভর্তি পরীক্ষা হচ্ছে, কি বলবো, যে কিভাবে যে 1 ঘন্টা সময় চলে গেছে, 1 ঘন্টা বললে ভুল হবে, আমি তো মনে করি যে এটা 30 মিনিট এরকম মনে হয়েছে। গিয়ে বসছি, লিখতেছি, হঠাৎ করে দেখি টাইম শেষ। তো এরকমভাবে প্রশ্নটা তৈরি করে যে টাইমও শেষ, পরীক্ষাও শেষ। তো এই জন্য টাইমটা খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে, এটা এই জন্য আগে থেকে এটা অভিজ্ঞতা নাও। কয়টা দাগাবা, মিনিমাম 90টা দাগাবা, এবং সর্বোচ্চ 95টা দাগাইতে পারো। কারণ দেখো, প্রত্যেকটা সাবজেক্ট থেকে, ফিজিক্সের থেকে একটা কঠিন দিবেই, কেমিস্ট্রি থেকে একটা কঠিন দিবেই, এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ইংলিশেও কঠিন দিবেই, জিকেও একটা না একটা কঠিন দিবে, যেটা অনেক বেশি কঠিন, হার্ড। তো এটা আইডেন্টিফাই যদি করতে পারো তাহলে তো ভালোই, কিন্তু ওই মিক্সড আকারে থাকে, তো প্রশ্নটা কিন্তু মিক্সড আকারে থাকে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা মিক্সড আকারে থাকবে, একটার সাথে আরেকটা, মানে জিকে আসতেছে, আবার ফিজিক্স, আবার ইংলিশ, এরকমভাবে মানে তোমার র্যান্ডমলি একটা সিলেক্ট করে দেওয়া হবে আর কি। আবার কারোটার সাথে কারোটা মিলবে না, হ্যাঁ, এখানে যে কারোর হেল্প পাবা এরকমও হবে না, কখনোই না, ঠিক আছে। তো এই জন্য সময় কীভাবে যে জানা যায় না, তো এই জন্য একটু চেষ্টা করবা যাতে সময়টা ম্যানেজ করতে পারো ঠিক মতো। এবং যেহেতু 5টা সাবজেক্ট থেকে মোটামুটি 5টা কঠিন আসবেই, সেহেতু আমি মনে করি যে 95টা দাগাতে পারো, 94-95টা, সর্বোচ্চ 95টা, এর উপরে দাগাতে পারো। আমি মনে হয় 96টা দাগাইছিলাম, আমাদের সময় একটু সহজ হয়েছিল, তো এই জন্য পরবর্তীতে। আর আসল কথা হচ্ছে গিয়ে ভাবার বেশি টাইম পাইছি না যে আমি এখন কয়টা দাগাবো, দাগাইছি, ঠিক আছে। একবারে যে 4-5টা মনে হয় একবারেই পারি নাই, এগুলো দাগাই নাই আর কি, ঠিক আছে। তবে আমার অপশনগুলো যেগুলো মনে হয়েছে এটা হবে, কারণ আমি একবার পড়ছি, এরকম মনে হচ্ছিল আর কি আমার কাছে, যেহেতু প্রশ্নটা একটু সহজ আসছিল তো। আচ্ছা, এখন হচ্ছে কয়টা দাগাইলে চান্স, মানে এটা তো দাগাইতে হবে, এবং চান্স মার্ক কত প্রত্যেক বছর থাকে, এটা সম্পর্কে বলে দেই, যেহেতু ভিডিও এটা অনেক বড় হবে। আমি প্রথমেই বলছি যে চান্স হবে হচ্ছে প্রত্যেক বছর হিসাব করলে, ধরো এই বছর গিয়েছিল হচ্ছে 67.25, 67.25, তারপরে এর আগের বছরও এরকমই গিয়েছে প্রায় 68 দশমিক সামথিং। তারপর হচ্ছে আমাদের সময় তো একটু প্রশ্ন সহজ ছিল, আমাদের সময় আবার
72.5 এরকম ছিল, এবং এর আগের বছর ছিল 68। ঠিক আছে, এর আগের বছর ছিল মেবি একটু কম, 65 বা এরকম ছিল, আরও কম ছিল মনে হয়। কিন্তু এখন এই যে আমি এইগুলো বললাম, তো প্রত্যেক বছরের হিসাব চিন্তা করলে মিনিমাম মার্কস 65, মানে মিনিমাম মার্কস যদি 70 রাখতে পারো তাহলে শিওর চান্স হয়ে যায় আর কি। শুধু আমাদের সময় 72.5 ছিল, কিন্তু এইগুলো আসলে তো মিনিমাম মার্কস, যে এই মার্কস পেলে চান্স পাবা। তো এইটা টার্গেট যদি কারো থাকে তাহলে এটা ভুল হবে। তোমার টার্গেট থাকতে হবে যে ডিএমসির যে মার্কসটা ওইটা, সবারই এটা টার্গেট থাকতে হবে। বললাম তো টার্গেট সবসময় বড় রাখতে হবে, যাতে নিচেরটা হলেও পাও। এটা আমি কিন্তু শুরুতেই বলছিলাম। তো আমার টার্গেট ছিল যে আমি কোনোভাবে যদি মানে ওই মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি 85-র উপরে পাই তাহলেই আমার এনাফ, মানে এরকম টার্গেট ছিল আর কি। এবং আমি পেয়েছিলাম 77 এরকম। তো যাই হোক, এটা এটা ম্যাটার করে না, কিন্তু তোমার টার্গেট থাকতে হবে 90-এর উপরে, 85-এর উপরে এরকম যাতে পাও, আর 95-এর উপরে যাতে পাও। হ্যাঁ, 95 তো পাবে না কেউ, এখন পর্যন্ত পায় নাই, কিন্তু ওই রকম টার্গেটই থাকতে হবে যে 90-95 এর ভিতরে যাতে নাম্বার থাকে, তাহলে না একটু নিচের দিকে পাবা। ঠিক আছে, তো এটাই বলছিলাম যে মার্কসটা যাতে তোমার টার্গেটটা বেশি থাকে, এবং সর্বনিম্ন কিন্তু বললাম তো মার্কসগুলো বলে দিলাম, 67-68 এরকম পাইলে চান্স হইতেছে এখন রিসেন্টলি। তো যেহেতু এখন সিট সংখ্যা আবার কম বাড়ছে, সেহেতু এখন 70-এর উপরে কাট মার্কস, এটাকে কাট মার্ক বলে, যে সর্বনিম্ন মার্কসটা যে মার্কসে চান্স হয়। তো কাট মার্ক 70-এর উপরে যাবে না মনে হয় না, খুব বেশি সহজ করলে তখন 70-এর উপরে যাবে। তো এই হচ্ছে যে 65+ পেতেই হবে তোমার চান্স পেতে গেলে। তো প্রত্যেক বছরই এখন হিসাব করলে 65+, 70+ পেয়ে চান্স হচ্ছেই। তো তোমরাও চেষ্টা করবা যাতে ওই যাই তোমার টার্গেট থাকুক না কেন 70-এর নিচে যাতে কখনো না আসে। আচ্ছা, এক্সাম হলের কিছু অবস্থা সম্পর্কে বলি। এক্সাম হলের মোটামুটি সব কিছু বলে দিলাম, তারপরে আমি একটু বলে দিই যে পরীক্ষার দিন আমাদের সময় 10টার সময় পরীক্ষা হয়েছিল। তো প্রায় 1.5 ঘন্টা আগে চলে গেছিলাম, না 2 ঘন্টার আগে রওনা দিছি, এবং প্রায় 1.5 ঘন্টা আগে পৌঁছেছি ওখানে, মানে 10-15 মিনিট লাগছে আর কি যেতে যাইতে। তো পৌঁছানোর পরে রুমে ঢুকে যাই। ঠিক আছে, এবং আমি এখন এই 1 ঘন্টা যদি পড়ি তাহলে আমার কি খুব বেশি উপকার হবে মনে হইতো না, কারণ এই 1 ঘন্টায় যে খুব উপকার হয়ে যাবে এমন কিছু না, যা পড়ছি আগেই। এবং ওই দিন রাতে খুব ভালোভাবে পড়াশোনা করে, এবং রাতের 1টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, যদিও ঘুমাতে পারি না, সেটা অন্য সময় বলবো। এরপর সকালে উঠে নামাজ কালাম পড়ে এবং গোসল করে তারপর হচ্ছে ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু পড়ছিলাম, একটু পরীক্ষা দিয়েছিলাম একটা, যাতে আমার এই ইয়েটা থাকে যে আমি যে চালিত আছি। একটা পরীক্ষা দিলে এটা মানে মাথা যাতে এটা বুঝে যায় না আমি পরীক্ষা দিতে যাচ্ছি, এবং আগে থেকে যাতে এটা এক্সপোজ হয় আর কি। তো এখন তারপরে আমি হচ্ছে পরীক্ষা দিতে যাই। পরীক্ষা যাওয়ার সময় রিক্সা দিয়ে যাই, যাতে আমার একটা চিন্তা ছিল যাতে আমার সাথে কারো কোনো ধরনের, যেমন আমি যাতে একটা ধাক্কাও যাতে না খাই। হ্যাঁ, বা আমার ফোনটা যদি হাত থেকে পড়ে যায় তখন কিন্তু আমি ওই ধাক্কাটা, মানে মানসিক একটা ধাক্কা পাবো, ট্রমা পাবো, তাই না? তো এরকম কোনো ট্রমা বা কারোর সাথে কোনো কিছু বিবাদ বা এরকম কিছু যাতে না হয়। হয় না অনেক সময় আমি রাস্তা দিয়ে হাঁটে গেলেও তো একটা মানে একটা কি বলে আচার খাইতে পারি, তাই না? তারপর হচ্ছে আমার চশমা যদি পড়ে যায়, তখন যদিও চশমা ইউজ করতাম না, মানে জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। ফোন হাত থেকে পড়ে গেলে বা বিভিন্নভাবে কেউ একটা বাজে বাজে কথা বলছে, তখন কিন্তু আমার একটা হার্ট হবে, তাই না? আমি তো হার্ট হব, বা হচ্ছে এটা একটা ট্রমা, মানসিক ট্রমার মধ্যে থাকে। এরকম যাতে না হয় খুবই সতর্কভাবে ওখানে গিয়েই আর মানে কিছু না ভেবে ডিরেক্ট হলের মধ্যে চলে যায়, এবং প্রায় 1.5 ঘন্টা ওখানে বসে থাকি। হ্যাঁ, একটু ওয়াশরুমে গেছিলাম, যাই হোক। এবং একবারে যেই টেবিলে গিয়ে বসছি আশেপাশে কারোর সাথে কোনো কথা নাই, কোনো কিছু সম্পর্কে কথা বলি নাই, কারণ কথা বলা মানেই সমস্যা। কারণ বললাম তো যে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য কারোর সাথে কোনো কথা বলি নাই, জাস্ট বসেছিলাম আর আল্লাহ তাআলার নাম নিছিলাম, যা এরকমটা আর কি, যাতে অ্যাটলিস্ট আমার যাতে পরীক্ষাটা ভালো হয়, এইটাই আমার টার্গেট। এরপরে আমি যা ইচ্ছে তাই করি, এরকম আর কি। তো তারপরে বসে থাকলাম। তারপরে পরীক্ষার 10-15 মিনিট আগে এক শিক্ষক আসছিলেন, উনি কিন্তু স্যার। ঠিক আছে, এবং উনি ওইখানে মেডিকেলেরই টিচার একজন, এবং ওইখানে মেডিকেলের একজন ডক্টর, যারা ওইখানে গার্ড দেয় তারা কিন্তু ডক্টর থাকে। ঠিক আছে, তো উনি এসে কিছুক্ষণ কথা বললেন, যে ডাক্তারি প্রফেশন সম্পর্কে অনেক কিছু বললেন, এবং যাতে আমরা কোনো দুর্নীতি করি না করে পরীক্ষা দিই এরকমটা উনি বললেন। এবং যেহেতু মেডিকেল প্রফেশনে যাচ্ছি, হ্যাঁ, হয়তো বা উনি বললেন আর কি যে কিছুদিন পরে তো মেডিকেলে আসবা। হ্যাঁ, তো এই অনেক কিছু বলছে, যাই হোক এগুলো মনে নাই এখন, ঠিক ভালো কথাই বলছিলেন। তো
তো তারপরে হচ্ছে পরীক্ষার সময় চলে আসছিল এবং আমাদেরকে পরীক্ষা দেয়, প্রশ্ন দেয়, ঠিক মানে এই বেল পড়ছে এবং প্রশ্নটা দিছে, কিন্তু অনেক পরীক্ষার কেন্দ্রের মধ্যে 2-3 মিনিট আগে প্রশ্নটা দিয়ে দেয় নিজের রেজিস্ট্রেশন রুল লেখার জন্য। কিন্তু আমাদের এখানে প্রশ্ন বেল পড়ছে তারপর দিচ্ছে, তো 1-2 মিনিট তো এখানে লস হয়েছে। তারপর হচ্ছে আমরা নিজে লিখতে গেলে এই জন্য বললাম 5 মিনিট আমার চলে গেছিলো। ঠিক আছে, তো তারপরে আমি পরীক্ষা দিয়ে তারপরে তারপরে আমি জিজ্ঞাসা করছি যে কয়টা হবে তোমার বা এরকম, তখন অনেকে বলছে 90টা হবে, 85টা হবে। যদিও পরে ওদের রুল আমি সার্চ করে দেখি যে ওই পুরা একটা রুমের মধ্যে আমার হয়েছে আর একজনের রংপুর মেডিকেলের চান্স হয়েছিল আর কি। ঠিক আছে, তো এটা বলছিলাম এই বিষয়টা। এক্সাম হলের অবস্থা এরকম থাকবে, পরীক্ষা দিবা নিজে নিজে একবারে একটা ছোট বেঞ্চের মধ্যে, আমি নিজে একাই ছিলাম এরকম আর কি। যদিও অনেক জায়গায় দেখেছি পরে যে অনেক লম্বা বেঞ্চের মধ্যে 2-3 জন করে পাশাপাশি বসে একটু দূরে দূরে। আচ্ছা, এখন অনলাইন থেকে বিভিন্ন রিসোর্স নেওয়া, অনলাইন থেকে একজন মানুষের, যে আমরা যদি ফোন ইউজ করি, তুমি যদি ফোন ইউজ করে থাকো তাহলে বলবো যে বিভিন্ন তথ্য নিতে পারো। বিভিন্ন মানুষের বিভিন্ন আমার মতোই অনেকে আছে গাইডলাইন দেয়, তাদের কাছ থেকে গাইডলাইন নিতে পারো। বা হচ্ছে বিভিন্ন, যেমন এই যে পিডিএফ এর কথা বললাম যে এই দাগানো বইয়ের, চাইলে তো আমার কাছে নিতে পারো। তো এগুলো তো রিসোর্স, তাই না? বা বিভিন্ন অনেক সময় গাইডলাইনও দেয়, পাশাপাশি বিভিন্ন তথ্য ফেসবুকে শেয়ার করে। বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে, হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন হবে, বিভিন্ন গ্রুপ আছে ওখান থেকে এগুলোতে জয়েন থাকবা। আমাদেরও একটা আছে ওই এইচএসসি মানে ব্যাচ, এবং ওটা সার্চ করলে পাবা হচ্ছে মেডিকেল আওয়ার গোল মেডিস্কোপ এরকম নামে পাবা। তো ওই বিভিন্ন জায়গা থেকে হেল্প নিতে পারো, যা দরকার, যেগুলো তোমার দরকার। শুধু শুধু অদরকারের জন্য ফোন ইউজ করো না। ফোন ইউজ করার ক্ষেত্রে একটা আমি এখন একটু বলি যে আমি যখন ইন্টারে মানে ফোন ইউজ করতাম না, ইন্টারে যখন ছিলাম বাটন ফোন ইউজ করতাম। তারপরে করোনার পরে যখন এইচএসসির আগে আবার ফোন ইউজ করছিলাম কিছুদিন, তারপরে আবার তখন থেকেই ফোন ইউজ করি মোটামুটি শিওর। কিন্তু ফোন প্রথম দিকে তো একটু বেশি ইউজ করে স্বাভাবিকভাবেই, অ্যান্ড্রয়েড ফোন যারা বেশি একটু ইউজ করে। এমনিতে বাসায় তো ছিল অ্যান্ড্রয়েড, নিজের কখনো ছিল না। যখন আমি এই এইচএসসি কিছুদিন আগে নিয়েছিলাম আর কি, তখন তো একটু বেশি ইউজ করতাম। পরে আবার ফোন শেষ, ফোনের চ্যাপ্টার শেষ, নিজের পড়াশোনায় বেশি গিয়েছিলাম। তো ফোনটাকে যত বেশি সংযুক্ত রাখতে পারো ততই ভালো। চেষ্টা করবো এটা ইফেক্টিভ ওয়েতে, ফেসবুক ইউটিউবে যাতে বেশিরভাগ এই শিক্ষণীয় যে চ্যানেলগুলো সেগুলোতে ই করে রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা। যেমন আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লেগে থাকে, এবং এটাকে ভালো ওয়েতে ইউজ করো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় এখন শেয়ার করবো, সেটা হচ্ছে ঘুম কত ঘন্টা প্রয়োজন। ঠিক আছে, একজন শিক্ষার্থীর ঘুম কত ঘন্টা প্রয়োজন এডমিশনের সময়। তো অনেকে বলে যে 3 ঘন্টা 4 ঘন্টা করে ঘুমাই। তো এটা যদি আমি বলি ভুল হবে, যে 3-4 ঘন্টা করে ঘুমাবা আবার সারাদিন পড়াশোনা করবা, এটা তো হবে না আসলে। একসাথে দুই জিনিস এরকম এরকম যে পড়াশোনা করতেছি, যে আমি ভিডিও বানাচ্ছি, এটা কি আমার কি পরিশ্রম না? আমি টানা 13-14 ঘন্টা পড়াশোনা করবো, এটা আমার পরিশ্রম না? তাহলে এই পরিশ্রম করতে গেলে আমার তো অবশ্যই রেস্ট দরকার। আমার মস্তিষ্ক সেটা নিতে পারবে না স্বাভাবিকভাবেই। হ্যাঁ, ঠিক আছে, তুমি আগে হয়তো 8-9 ঘন্টা ঘুমাইছো, এখন 7 ঘন্টা ঘুমাও। আমি মনে করি যে একজন স্টুডেন্টের 7 ঘন্টা ঘুমানো উচিত, সে যেই লেভেলে থাকুক। আমরা মেডিকেল আছে, আমাদেরও 7 ঘন্টা ঘুমাতে হয়। ঠিক আছে, একজন অ্যাডাল্ট, আমরা পূর্ণবয়স্ক মানুষ, এবং আমাদের উচিত ডেইলি 6 ঘন্টাও কম, বাঙালি হিসেবে আমাদের 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হয়। ঠিক আছে, তো আর্লি যদি কেউ ঘুমিয়ে যায় তার 6 ঘন্টা হলে হয়ে যায়, যেমন 5 ঘন্টাও হয়ে যাবেন। কেউ যদি রাত 10টার আগে ঘুমিয়ে যায় আর ওইদিকে যদি ফজর আজানের সময় ওঠে, তাহলে কিন্তু তার হয়ে যায়। এবং এটা পরীক্ষিত, কারণ ওই টাইমের ঘুমটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ আর কি। যেহেতু অনেকেই আসলে, বেশিরভাগ স্টুডেন্টই আসলে পরে বেশি রাত করে ঘুমায়, তো সেক্ষেত্রে আমি বলবো মিনিমাম 7 ঘন্টা ঘুমাও। 7 ঘন্টা ঘুমাইলে তোমার ভালো ভালো যাবে আর কি। এখন অনেকের হয়তো বা ঘুম আসতে চাইবেন না, বা মানে পড়লেই দেখবে ঘুম আসবে, এছাড়া ঘুম আসবে না। কারণ টানা পড়াশোনা করলে ওই ক্লান্তি চলে আসে, এবং দেখবে পড়তে বসবে আর ঘুমে আসতেছে। যদি এরকম যদি হয়, তাহলে এটা সবচেয়ে বেস্ট ইফেক্টিভ ওয়ে হচ্ছে নামাজ পড়া। মুসলিম যারা, তারা নামাজ পড়বা, এবং দেখবা যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, হ্যাঁ, ওই সকালে ফজরের পরে দেখবা যে তোমার পড়াশোনা করতে ভালো লাগবে। তারপর হচ্ছে যদি ফজরের পরে আবার ঘুমাতে পারো, আবার ওই সারা দিন পড়াশোনা করে দেখবে দুপুরে আবার নামাজ পড়ে আবার পড়তে পারবা। হ্যাঁ, আবার আসরের সময় নামাজ পড়ে তারপরে একটু, তখন আসলে পড়াটা ঠিক না, কারণ অনেক কিছু মনে থাকে না আসরের পরে। ওই টাইমটাতে পড়লেও সে একটু মনে থাকবে, ইফেক্টিভ হবে না। তাহলে একটু
অন্য কাজ করতে পারো বা একটু বাইরে বেরিয়ে আসতে পারো 30 মিনিট এরকম, তারপরে আবার মাগরিবের পর থেকে পড়াশোনা করতে পারবো। তো এই বিষয়গুলো আর কি তোমার একটা রিফ্রেশ দরকার আর কি। হ্যাঁ, ঘুম ঘুম মানে যে খালি ঘুম এমন না, ঘুম মানেই তো রিফ্রেশ, তাই না? তুমি চাইলে তো ওই যে পড়াশোনার ফাঁকে ফাঁকে তুমি তো টানা পড়বা না, 1 ঘন্টা পড়বা, 10 মিনিট ব্রেক নিবা, এরকম করতাম আর কি। বা 50 মিনিট পড়বা, 10 মিনিট ব্রেক নিবা স্বাভাবিকভাবে। তো সেটা আবার 10 মিনিট ব্রেকের সময় আবার ফোন নিও না, অন্য একটু চোখ বুজে অনেক কিছু চিন্তা করতে পারো। পড়তে হবে, এই 3-4 মাস যারা ভালো করে পড়বা তারাই ভালো করবা। এই তো আরও কিছু টপিক হয়তো বা বাদ যেতে পারে, তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, যেমন হচ্ছে যে পড়াশোনা তো করতেছি, আসলে এটা সম্পর্কে কম্পিটিশন কেমন, এখানে কি চান্স পাইতে গেলে আরও কি কি এক্সট্রা কিছু এফোর্ট দিতে হবে কি না, বা একটা বই কিভাবে পড়বা। হ্যাঁ, দেখো, একটা বই কিভাবে পড়বা এগুলো সম্পর্কে এটা এটা ভিডিও আমি দিব। তারপর এখানে বলি যে একটা বই পড়া উচিত, তোমার একটা চ্যাপ্টার প্রথমেই শুরু করবা যে এটা একবারে জিরো নলেজ, তুমি আগে পড়ে থাকলেও এখন মনে রাখবা যে জিরো নলেজ। হ্যাঁ, একবারে বুঝে বুঝে পড়বা। হ্যাঁ, তো একটা ধরো একটা পৃষ্ঠা তুমি পড়লা, পড়ার পরে এখন এই পৃষ্ঠা তো সব তুমি মুখস্থ করবা না, যেগুলো মুখস্থ করার এগুলো মুখস্থ করলা, করার পরে তুমি চোখ বুজে সবগুলো মনে করার চেষ্টা করবা, অথবা চোখ বুজে তারপর হচ্ছে ওগুলো বলার চেষ্টা করবা, সবসময় বলার চেষ্টা করবা। হ্যাঁ, এবং আরেকটা ইফেক্টিভ হয়ে হচ্ছে যে বিভিন্ন কোচিংয়ে আমি দেখেছি যে তারা হচ্ছে বিভিন্ন প্রশ্ন দেয়, কোনো অপশন দেয় না। ঠিক আছে, 4টা অপশন দিয়ে থাকে, ওই অপশনগুলো দেয় না, শুধু প্রশ্নটা থাকে। তো ওইটা দেখে যদি কোনো আনসার দিতে পারো তাহলে আরও বেশি ভালো। ঠিক আছে, মানে তোমার হচ্ছে অপশন ছাড়া যদি আনসার পারো সেটা কিন্তু তোমার অনেকদিন বেশি বেশি দিন মনে থাকবে। সেমভাবে তুমি যদি একটা মানে একটা ধরো ইম্পর্টেন্ট কিছু একটা, সেটা যদি আবার তুমি নিজে মনে করার চেষ্টা করো, মনে করার চেষ্টা করার পরে আবার যদি খাতায় লেখো তাহলে আরও বেশি দিন মনে থাকবে। ঠিক আছে, 10 বার পড়াচ্ছে একবার কিন্তু খাতায় লেখা ভালো, এটা কিন্তু ছোটোবেলা থেকে আমরা শিখে আসতেছি এবং এটা কিন্তু আসলে ঠিক। তবে অনেকের কাছে এটা ঠিক নাও মনে হতে পারে, কারণ অনেকের স্ট্র্যাটেজি তো ভিন্ন, কিন্তু আমার কাছে এটা 100% মনে হয় যে লিখলে আরও বেশি দিন মনে থাকে। মুখে বললে মানে অন্য একজনের সাথে যদি মুখে কমিউনিকেট করি তাহলে এটা তো আরও বেশি দিন মনে থাকবে। ঠিক আছে, নিজেরা পড়ি যখন তখন খাতায় লিখবো এবং পড়বো, সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। ঠিক আছে, তো তাহলে শুরু থেকে একবার সব কিছু বললাম, কী কী বই পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে, কোন কোচিংয়ে পড়তে হবে, বাসার কাছে যেটা বললাম। তারপর হচ্ছে কত ঘন্টা পড়তে হবে, কত ঘন্টা ঘুমাতে হবে, তারপরে এক্সাম হলে কী কী হয় না হয়। হ্যাঁ, আর এই ভিডিওর আমি আসলে এই পয়েন্টগুলো একটু দিয়ে দিব টাইমস আকারে, কত সময় কি দেখতে হবে, যাতে পরবর্তীতে যারা দেখে আবার এটা সহজ হয় আর কি। হ্যাঁ, তো ভিডিওটা প্রায় 1 ঘন্টা 25 মিনিটের মতো হয়ে যাচ্ছে, তো আর বেশিক্ষণ বড় করব না, আর একটু কথা বলবো, কিছু কথা আছে। তো আমি নর্মালি হচ্ছে যে ভিডিওগুলো দেই সেগুলোতে এখন আলাদা আলাদা ভিডিও আছে অনেক, যেমন জিকের জন্য কি পড়বা, স্পেসিফিকভাবে টপিকগুলো তো দেওয়াই, আগে তো বলছি যদিও, এবং আরও বিস্তারিত, এবং ইংলিশে কি কি করতে হবে, তারপরে হচ্ছে তোমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলো আলাদা আলাদা সাজেশন থাকবে, এবং একটা সঠিক ওয়েতে। ঠিক আছে, এখন তো অ্যাডমিশন শুরু হয় নাই, আরও যখন অ্যাডমিশন শুরু হবে তখন আমি যে সময় যেটা দরকার আমি সবগুলো বলবো। ঠিক আছে, এবং প্রত্যেক বছরেই কোনো না কোনো কিছু চেঞ্জ হয়, কারণ ওই কমিটি চেঞ্জ হয়, যারা প্রশ্ন তৈরি করে তাদের তাদের একটা মেন্টালিটি চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে বিভিন্ন প্ল্যান রাখতে হয়। তুমি একটা প্ল্যান রাখলা যে এইটাই হবে, এরকমটা নাও হতে পারে। ঠিক আছে, প্রশ্ন ধরো যে তুমি এখান থেকে এইরকম টাইপের হতে পারে। প্রত্যেক বছরেই চেষ্টা করে একটা নতুনত্ব আনার জন্য। ঠিক আছে, প্রশ্নের মধ্যে আমি দেখি, তো এটা আনতে গিয়ে স্টুডেন্টদের জন্য যারা বেশি চালাক তাদের জন্য ক্ষতি হয়ে যায়। তো যেমন প্রশ্ন অনেক সময় যে সহজ হবে এমন না, প্রশ্ন যেটা আমি বললাম যে দেখবা 60টা সহজ থাকে, বাকিগুলো একটু কঠিন থাকে বেশি। এখন স্টুডেন্ট কিন্তু এই এখন বর্তমানে যে অনলাইনে অনেক কোচিং আছে, এই কোচিংগুলোতে ভর্তি হয়, তারপরে বিভিন্ন এক্সাম বেসে ভর্তি হয়, সেক্ষেত্রে কিন্তু তারা, আচ্ছা আমি যখন কোচিংয়ের কথা বললাম, যেহেতু অনলাইন আছে বর্তমানে, অনলাইনে অনেক কম টাকা দিয়েও এক্সাম বেসে ভর্তি হয়, চাইলে কিন্তু ওখানে ভর্তি হতে পারো। হ্যাঁ, এক্সাম বেসে, এবং সেইগুলোর ক্ষেত্রে যেমন বললামই সবার এটা একটা মনে করো একটা মজার বিষয় যে আমি বলছিলাম, চান্স যদি পাও এরকম মনে হয়ে যায় যে না চান্স হবে, তাহলে বেশি কোচিংয়ে ভর্তি হলে মানে এক্সাম বেসে ভর্তি হলে ভালোই এক হিসেবে, খারাপ না। ঠিক আছে, সংবর্ধনা পাবা, ভালো 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 উপহার পাবা। হ্যাঁ, হয়তো বা প্রত্যেক বছরে ইফতারির দাওয়াত পাবা, এই সেই আর কি। তো যাই হোক, বলছিলাম যেটা যে পড়াশোনাটা করো, নিজেরা নিজেরা আসলে আমি এটা জাস্ট একটু মানে একটু সহযোগিতা করার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে, কিন্তু
নিজেরা পড়তে হবে তোমাদের, নিজেরা নিজেদের স্ট্র্যাটেজি সেটা অবলম্বন করতে হবে। সবসময় কিন্তু একটা পড়ার ভিতরে থাকলে হয় কি যে একটু রিফ্রেশমেন্টের দরকার, তখন তুমি চাইলে 1 মাস পরে তুমি যেটা টার্গেট দেবা যে না তুমি এই 1 সপ্তাহ এগুলো পড়বা, এগুলো যদি পড়া হয়ে যায় তাহলে একদিন তুমি রেস্ট নিতেই পারো, একদিন না মানে 7-8 ঘন্টা তুমি চাইলে রেস্ট নিতে পারো, ঠিক আছে? তো আজান পড়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওতে, প্রায় 1 ঘন্টা 25 মিনিটের ভিডিওটা। এটা আমার চ্যানেলের সবচেয়ে বড় লং লং একটা ভিডিও। তো তোমরা জানি না কতজন কত মিনিট করে দেখেছো। তবে যদি কখনো, এখন তো তোমরা একবার দেখছোই, কিন্তু যদি এডমিশনের সময় আবার দেখতে চাও, আবার ভিডিওটা পাবা, দেখবা অবশ্যই, ঠিক আছে? কারণ হচ্ছে এখন যেগুলো তোমাদের মনের ভিতরে আসতেছে তখন আবার ভুলে যেতে পারো, বা তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারো ভিডিওটা, ঠিক আছে? সেভ করে রাখতে পারো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো কমেন্ট বক্সে করো, আমি নেক্সট ভিডিওগুলো সেগুলোর উপরেই দিব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।